ফ্যাটি লিভার এর মেইন প্রবলেমটা আমি বলি, ওয়াই ইটস ডেঞ্জারাস। হ্যাঁ, ওয়েস্টার্ন কান্ট্রিতে লিভার ক্যান্সারের রিজন হচ্ছে অ্যালকোহলিজম। আমাদের দেশে রিসেন্ট স্টাডিজে দেখা গেছে যে লিভার ক্যান্সারের ইয়াং পেশেন্টদের মধ্যে মেইন রিজন হচ্ছে এই যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। সো এই ফ্যাটি লিভারটা কেন বাড়ছে? বিকজ আমাদের এই যে প্রসেস ফুড ইনটেকের পরিমাণ চান্স বেড়ে গেছে, আমাদের ফ্যাটি খাবারের বেশি বেড়ে গেছে। সবাই বলে না আমাদের বাংলাদেশের কালচার এরকম, খুব তেল মশলা ইউজ করে। ব্রো, তেল মশলা তো তাহলে তো আমাদের বাপ মশলা, মানে এখন কেন ফ্যাটি লিভার আসতেছে? আমার তো ছোটোবেলায় ফ্যাটি লিভার আমরা কখনো শুনি নাই। হ্যাঁ, আমি শুনি নাই। ঠিক আছে, এখন মানে 22 বছর বয়সের একটা ছেলে ফ্যাটি লিভার নিয়ে কেন আসতেছে? বিকজ অফ দ্য ফুড হি ইজ টেকিং, দ্য নিউট্রিয়েন্ট হি ইজ টেকিং। ইয়াং অ্যাডাল্টদের মেইন, আমি যদি বলি মেইন প্রবলেমটা হচ্ছে যে পেশেন্স কম। নেভার রিচ ফর পারফেকশন, ট্রাই টু এক্সিকিউট 80%, 90%। এটা আমি সবাইকে বলি, অ্যাটলিস্ট 80% এক্সিকিউট করো। তুমি যদি পারফেকশনের জন্য যাও, উই আর নট পারফেকশনিস্ট, উই আর হিউম্যান বিং। আমরা কখনোই 100% সব ক্ষেত্রে মানে এক্সিকিউট করতে পারবো না। সো ফিটনেস আমরা এমন একটা জিনিস যে আমরা এক্সিকিউট করবো ধরো 80%, বাট এটা যে পারফেক্ট হচ্ছে না, এই ছোট 20% নিয়ে আমরা স্ট্রেস আউট করে ওই 80%ও নষ্ট করি। সো ডোন্ট গো ফর পারফেকশন। ফিটনেস একটা লাইফস্টাইল, ইটস অল অ্যাবাউট মেইনটেনেন্স। মেইনটেনেন্সে কখনো পারফেকশন আসবে না। দুনিয়া ধ্বংস হয়ে যাক, সেম টাইমে ঘুমাবা আর্লি, 12টা 11:30 থেকে 12টার মধ্যে, সকালে আর্লি উঠবা, তোমার কোনো কাজ থাকুক বা না থাকুক। বাট এইটা কনস্ট্যান্ট সব কিছুর। ইভেন ইফ ইউ শুডন্ট লাইক ইভেন থিঙ্ক অ্যাবাউট ওয়ার্কআউট, জিম আপনি বাদ দেন করেন না, স্লিপটা আপনি ঠিক করেন। এটা আমি বলবো যে দিস ইজ আ ভেরি ভেরি ক্রুশাল ফ্যাক্টর। Welcome back to Working Out, Working In podcast, where we are dedicated to helping you live your best life. আমি আপনাদের হোস্ট তানভীর হাসান, আমি ফিটনেস এবং ওয়েলবিং কোচ। আজকে আমাদের সাথে আছে খুবই স্পেশাল একজন গেস্ট, ডক্টর রায়ান শাহিদুল্লাহ। As you can understand, he is a medical doctor. I know this guy for last few years. I love his dedication towards health and fitness. If anybody has any medical issues, he is the guy I refer to. আজকে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব। এর মধ্যে একটা হচ্ছে ফাস্টিং, কীভাবে রাইটভাবে ফাস্টিং করতে হয়, কোথায় মানুষ ভুল করে ফাস্টিং করার সময়, যারা নতুন লিফটার আছে বা এক্সারসাইজ শুরু করতে চায় তারা কোথায় কোথায় মনোযোগ দিতে পারে প্রথম থেকে, এবং রায়ান ভাইয়ের ইন্সপায়ারিং স্টোরি, সে কীভাবে ফিটনেসে আসলো এবং কীভাবে মানুষকে ইন্সপায়ার করা শুরু করলো। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম রায়ান ভাই। থ্যাংক ইউ সো মাচ ইনভাইটিং মি টু ইয়োর পডকাস্ট। আমরা আগে এটা নিয়ে অনেক কথা বলছি যে হ্যাঁ তুমি এরকম একটা স্টার্ট করবা, সো ইটস গ্রেট, ইটস গ্রেট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর কামিং। ভাইয়া, আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করব, বাট ফার্স্ট অফ অল আমি জানতে চাই আপনি ফিটনেসকে কীভাবে আসলেন, আপনার জার্নিটা কোথায় শুরু হয়েছে? আচ্ছা, ইটস আ ভেরি ফানি স্টোরি। ব্যাক ইন 2007-8 ওই টাইমে হচ্ছে যে আমার একটা কাজিন সিনিয়র কাজিন, উনি ওয়ার্কআউট করতো। তখন ধানমন্ডিতে আই থিঙ্ক মাত্র 3টা জিম ছিল, তো অক্সিতে করতো, পুরান যেটা ছিল আগে। তো ওর সাথে ওর ছোটো ভাই জয়েন করে, ও আমার ইমিডিয়েট, উই আর সিমিলার এজ। তো আমার মেইন যেটা ছিল, ওরা গুলশান থেকে আসতো, ওখানে জিম শেষ করে দেন আমরা আড্ডা দিতাম। সো একটা টাইম দেখা যেত আমি ওয়েট করতাম, আমি ব্রো তাড়াতাড়ি জিম শেষ করো এসে। তো বলা যায় হাউ অ্যাবাউট ইউ জয়েন দ্য জিম, তাহলে আমরা জিমেই আড্ডা দিব। সো এইভাবে আমার আসলে ফিটনেস এনভায়রনমেন্টে আমি বলবো যে ফার্স্ট যাওয়া হয়। তো ওইখানে এরকম ওয়ার্কআউট করতে করতে, ফার্স্টের দিকে ওরকম সিরিয়াস ওয়ার্কআউট আড্ডাই দেওয়া হইতো, বাট আস্তে আস্তে ওইখানে বললাম যে না, যে টাইম ওয়েস্ট না করে একটু ট্রাই করি। সো করতে করতে দেখলাম যে না, ভালোই লাগতেছে। ওরকম চেঞ্জেস আসতেছিল না, আসতো বাট চেঞ্জেস থাকতো না, কারণ ওরকম আমি কিছুই ওরকম জানতামই না। অত ইউটিউবেও আমি দেখতাম, মানে কোনো রকম রিসার্চই করতাম না। এখন যেটা ইভেন নাওয়াডেজ একটা মানুষ জিমে যাওয়ার আগে রিসার্চটা করে, ওইটা আমরা কিছুই করতাম না, জাস্ট আড্ডা দেওয়ার জন্য বা এরকম ছিল। তো আস্তে আস্তে করতে 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 দেন আই স্টার্ট সিং সাম গুড রেজাল্টস। তখন আমি বললাম যে না, এটা আই থিঙ্ক কন্টিনিউ ইটস এ গুড থিং। দেন আই গট অ্যাডমিটেড ইন্টু মেডিকেলের ফার্স্ট ইয়ারের দিকে। তখন হচ্ছে আমার ওখানে আরেকটা ফ্রেন্ড হচ্ছে ফারদিন, ও পাওয়ার লিফটিং করতো, পিওরলি পাওয়ার লিফটিং করতো। সো ও অক্সিতে জয়েন করে। তো ও পাওয়ার লিফটিংয়ে ওর যেটা দেখলাম যে হি ওয়াজ লাইক 6 feet প্লাস, ভেরি টল গায়। তো ওকে আমি কোনো ওয়ার্কআউট করতে দেখতাম না, জাস্ট গিয়ে দেখতাম ও ডেড লিফট মারতো, বেঞ্চ মারতো, স্কোয়াট মারতো,
তো আমি বললাম, দেখলাম যে মানে এই 3টা ওয়ার্কআউট দিয়েও কি ওয়ার্কআউট করে, তখন বুঝলাম যে দিস ইজ পাওয়ার লিফটিং। তখন একটু ঘাটাঘাটি করলাম, তখন আমি বললাম না, হাউ বাট আই স্টার্ট ডুইং দিস। তখন আমি পাওয়ার লিফটিং এর দিকে, যে আমি বেঞ্চ, ডেড লিফট, স্কোয়াট এগুলোই করতাম, আর একটু ওয়ার্ম আপ যেমন পুল আপ, পুশ আপ এগুলোই করতাম। সো অক্সিতে যেটা ছিল যে অক্সিতে কিন্তু কোনো পাওয়ার র্যাক ছিল না। আমরা যেটা করতাম, বারবেলের যে র্যাকটা, ওইখান থেকে বারবেলগুলো নামাতাম, নামায় হচ্ছে অলিম্পিক বারটা ওখানে বসাইতাম, দেন আমরা স্কোয়াট মারতাম। এইটাতেই আসলে আমার লাইফের, আমি বলবো যে দ্যাট পয়েন্ট আই এক্সপিরিয়েন্সড আ ভেরি সিভিয়ার ইঞ্জুরি, লোয়ার ব্যাক ইঞ্জুরি। আমি তোমাকে আগেও বলছিলাম, রাইট। দ্যাট ইঞ্জুরি অ্যাকচুয়ালি চেঞ্জ মাই লাইফ। আমি এখন সবাইকে এটাই বলি, দ্যাট ইঞ্জুরি মেড মি think deeper, think seriously about fitness, research more, use my medical knowledge, same thing, এগুলো সব কানেক্টেড, think about nutrition. So একটা জিনিস থেকে আরেকটা জিনিসে আমি আসছি, লাইক ইট ওয়াজ লাইক আ ডমিনো এফেক্ট। সো দ্যাট ইঞ্জুরি ওয়াজ ভেরি সিরিয়াস। ইট কাইন্ড অফ লাইক, আমার 1 বছর মেডিকেল। কি হয়েছিল তখন ইঞ্জুরিতে? আমার যেটা হয়েছে, এটাও একটা আয়রনি, যে এমন না যে হেভি লিফট করতে গিয়ে আমার ইঞ্জুরি হয়েছে। আমার ইঞ্জুরিটা হয়েছে, আমি ওয়ার্ম আপ করার সময় যে ম্যাটের উপর ছিলাম, ম্যাটটা স্লিপ করছে। সো বাইরের দেশের জিমগুলো তো তোমার গ্রাউন্ড ফ্লোরে হয়, দে ক্যান লাইক স্ম্যাশ দ্য ওয়েট অন দ্য ফ্লোর, প্রবলেম নেই। কিন্তু আমাদের এখানে জিমে এটা করলে একটু ঝামেলা। সো আমি যেটা করছি যে ওয়েটটা যাতে না পড়ে যায়, ওইটা প্রিভেন্ট করার জন্য আমি ওয়েটটা ওই পজিশন থেকে নিয়ে আবার, আচ্ছা, তখন যেটা হয়েছে যে আমার 2টা ডিস্ক প্রোলাপস হয়ে গেছে কমপ্লিটলি, একটা ভার্টিব্রাল বডিতে আমার ফ্র্যাকচার হয়েছে। আমার ওয়েটটা রাখার পর যেটা হয়েছে, আই ইমিডিয়েটলি কলাপস, মানে আমার লোয়ার বডির কোনো সেন্সেশনই ছিল না। দেন আমার বাসায় ফোন দিলাম, এসে আমাকে নিয়ে গেল, এমআরআই করলাম, দেন আসলো এটা। দেন ডক্টর বললো যে আমার সার্জারি করতে হবে, নাহলে এটা ওরকম রিকভারি করবে না। তো এটা নিয়ে আমি অনেক ফ্রাস্ট্রেটেড ছিলাম। তো বিকজ আমাকে বলছে যে আমি যদি সার্জারি করি, আমি কিন্তু কোনো রকম ওয়েট লিফটিং করতে পারবো না। ইভেন আমি যদি নামাজও পড়ি, আমার চেয়ারে বসে করতে হবে। আই ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটেড যে এত আর্লি এই যে 1 বছর আমার মেডিকেল কিন্তু ব্রেক, 1 বছর এই ইঞ্জুরির জন্য। রাইট। সো দেন যেটা আপনি 1 বছর মেডিকেলে, মনে করেন আপনি ক্যাপতে ছিলেন তখন? হ্যাঁ। ওয়াও। মানে আপনি বেড রিডেন ছিলেন? বেড রিডেন, প্রিটি মাচ হোম বাউন্ড ছিলাম, মানে সাপোর্ট ছাড়া, অ্যাসিস্ট্যান্ট ছাড়া আমি মানে উঠা চলা নর্মাল অ্যাক্টিভিটি করতাম। সো এইটাও আই ওয়াজ ভেরি ডিপ্রেসড, স্ট্রেস সিটিং বেড়ে গেল। কত সালের কথা বলতেছেন আপনি? 2012 এরকম হবে, 12-13। আচ্ছা। তখন যেটা হলো যে আই স্টার্ট গেইনিং ওয়েট, স্ট্রেস সিটিংয়ের জন্য আই গেইনড, আমার ওয়েট ছিল তখন 68, আমি কিন্তু 1 বছরের মধ্যে 105 হয়ে গেছি। ওয়াও। জাস্ট লাইক লাইফস্টাইল উল্টাপাল্টা, স্ট্রেস ইটিং, এবং ডেফিনেটলি ইউ আর ডিপ্রেসড, রাইট? হ্যাঁ, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই। তখন লাইক ততদিনে আমরা যে কাজিনরা মিলে একসাথে ঢুকি, ওরা দেখি ভালো বডি টডি বানায় ফেলছে, ওইটা দেখে আরও আমি ডিপ্রেস। তো আমি চিন্তা করলাম যে না, ডিপ্রেশন এমন একটা জিনিস যে তুমি এটাকে যদি ফুয়েল দিতে থাকো, এটা বাড়বে। লাইক এটা একটা টাইমে একটা ছোট বনফায়ার থেকে একটা ফরেস্ট ফায়ারে তৈরি হয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি তখন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। সো ইঞ্জুরিটা আসলে আমি বলবো যে হ্যাঁ, ইট ওয়াজ ভেরি সিভিয়ার একটা ইঞ্জুরি। আমাকে আলটিমেটলি মনে করা হয়েছিল যে সার্জারি করতে হবে, বাট আমি আসলে পরে যেটা করলাম যে আমি 2nd-3rd অপিনিয়ন অনেকগুলো ডক্টরের থেকে। অ্যাকচুয়ালি কি হয়েছিল আপনার স্পাইনে? আমার যেটা হয়েছে, আমার 2টা ডিস্ক প্রোলাপস হয়েছে, একটা ভার্টিব্রাল বডি ফ্র্যাকচার হয়েছে। তো আমাকে সাজেস্ট করা হয়েছে যে ওই যে প্লেট বসাতে হয় যাতে স্পাইনের স্ট্যাবিলিটি থাকে। সো এইটা করলে যেটা হয় যে হ্যাঁ, এই সার্জারিটার মেইন প্রবলেম কি, এটা আইদার ইউ উইল হ্যাভ আ ভেরি গুড রেজাল্ট, নাইলে এটা আরও মানে অ্যাগ্রাভেট করতে পারে। সেই জন্য আমি যেটা করতেছিলাম যে আই ওয়াজ ইয়াং, আমি যদি এত আর্লি এরকম একটা রেস্ট্রিকশন নিয়ে আসি। তখন কত বয়স ছিল? 25 মতো এরকম ছিল আর কি। তো তখন হচ্ছে আমি এটা নিয়ে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম যে মানে আই জাস্ট স্টার্টেড মাই লাইফ, মেডিকেলে পড়তেছি, সো এটা তো প্রবলেম। আমি ফিট তখন কিন্তু পাওয়ার লিফটিং নিয়েও আই গট প্রিটি সিরিয়াস, আই ওয়াজ লাইক লিফটিং হেভি ওয়েটস। সো এটাও আমার মধ্যে একটা ইয়ে ছিল যে ধাপ করে এটা থেকে যখন আমি গ্রাউন্ড লেভেলে চলে আসলাম যে শেট, আমি তখন কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ। সো তখন আমি যেটা করলাম যে আই শুড টক উইথ মোর পিপল যারা সিমিলার ইঞ্জুরিজের মধ্যে দিয়ে গেছে। এটা আফটার আরও লাইক অলমোস্ট 6 মাস পর, ইঞ্জুরির 6 মাস পর, যখন একদম আমার মনে হচ্ছে যে না, লাইক আই থিঙ্ক আমার
পিঠ দেয়ালে ঠেকে গেছে, গেইনিং ওয়েট, যেই ফিটনেস ছিল ওইটা তো নাই। কত গেইন ওয়েট করছিলেন? অলমোস্ট 105-8 কেজি হয়ে গেছে আমার। কত থেকে? 65 থেকে। ওয়াও, দ্যাট মিন্স ইউ গেইনড at almost like 40 আমার ছবি দেখছো না ইনস্টাগ্রামে একটা, ওইটা হচ্ছে যে মানে ওইটা আমি রিকভারি হয়ে আই স্টার্টেড, মানে এরকমই মোটা ছিলাম। সো একটা না হায়েস্ট মনে আমি 115 কেজি ছিলাম। হ্যাঁ, মানে তখন পিপলস লাইক আমার চারপাশে মানুষজন কনসার্ন হয়ে গেছে। দে স্টার্টেড টকিং টু মি যে ডুড হোয়াটস গোয়িং অন, মানে ইউ আর গেটিং ফ্যাট, তোমার তো আগের ছবির সাথে মানে মিলে না। সো তখন আমি যেটা করলাম, আমি অনেক হয়েছে বললাম, আই স্টার্টেড জয়নিং সাম ফিটনেস গ্রুপ বাইরের দেশের। সো ওইখানে একটা জিনিস দেখলাম যে এরকম স্পেসিফিক কিছু গ্রুপ আছে যারা এই সিমিলার ইনজুরি এক্সপেরিয়েন্স করে। তখন আমি বুঝলাম যে দিস ইজ দ্য মোস্ট কমন ইনজুরি ফিটনেস প্ল্যাটফর্মে বা ফিটনেস ইয়েতে। এই ইনজুরিটা সবচেয়ে কমন। দেন আরেকটা নেক্সট সেকেন্ড কমন হচ্ছে শোল্ডার ইনজুরি, এলবো ইনজুরি, এরপর মাসল টিয়ার, অনেক ভ্যারাইটি, বাট দিজ আর সিমিলার। এই ইনজুরিগুলোই হয়, এর আশেপাশে কিন্তু কিছু হয় না। সো তখন আমি দেখলাম যে লোয়ার ব্যাক ইনজুরিটা সবচেয়ে বেশি। ওদের একটা স্পেসিফিক গ্রুপ ছিল ওরকম, ওরা এটা নিয়ে কথা বলে। তো ওদের সাথে আমি কয়েকজনকে আমি ফেসবুকে অ্যাড করে কথা বলা স্টার্ট করলাম। তোমার একজন ছিল জার্মানি, ক্যানাডিয়ান ছিল দুজন। সো এইভাবে কথা বলে দেন ওরা আমাকে একটা ক্যানাডিয়ান স্পাইন সার্জনের দিয়েছে, কন্ট্যাক্ট দেয়। সো ওই যে স্কাইপে তখন করছিলাম। তো ও আমাকে বলছে যে, আমার রিপোর্টস দেখে বলছে যে তোমার যেটা হচ্ছে যে সার্জারি করতেও পারো, বাট সার্জারি ছাড়া দের ইজ আ ওয়েটা হচ্ছে যে হাউ অ্যাবাউট ইউ ইনক্রিজ ইউর কোর স্ট্রেংথ। তোমার যেই ইনজুরি ওই অপোজিট গ্রুপের মাসলগুলোকে স্ট্রেংথেনিং করো, এগুলো আরও স্ট্রং করো। তখন আমি চিন্তা করলাম যে আমি জীবনও অ্যাবসের ওয়ার্কআউট করিনি, কোর স্ট্রেংথ মানে জীবনও মানে। তখন আই স্টার্টেড রিসার্চিং, রিডিং আর্টিকেলস, ভিডিও দেখা স্টার্ট করলাম। দেন আই স্টার্টেড ইউজিং মাই মেডিকেল নলেজ। এইটা আমি বলবো যে এটা আমার জন্য একটা আপার হ্যান্ড ছিল, মানে আমি জিনিসগুলা খুব কুইকার বোঝা স্টার্ট করছি। আচ্ছা, এইটার সাথে এটা কানেক্ট, এই নার্ভের সাথে এই মাসল ইনারভেট করা, এই করা সেই করা। তো এটা করতে করতে দেন আই স্টার্টেড রিডিউসিং ওয়েট। যে হ্যাঁ, আমার ফার্স্টে ওয়েটও রিডিউস করতে হবে, কারণ আমার বডি ওয়েট যদি হাই থাকে, স্পাইন কিন্তু একটা ওয়েট বেয়ারিং পয়েন্ট, রাইট। তো ওইটার উপর তো আরও স্ট্রেস ক্রিয়েট হচ্ছে, সো এটা তো হিল হবে না। দেন আমি বডি ওয়েট রিডিউস করা স্টার্ট করলাম, ওয়ার্কআউট স্টাইল চেঞ্জ করলাম। অ্যান্ড ফানি থিং হচ্ছে যে আমার রিকভারি বাসা থেকে আমি স্টার্ট করি। বাসায় আমি বডি ওয়েট ট্রেনিং শুরু করি, রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে রেজিস্ট্যান্ট ট্রেনিং শুরু করি। মেইনলি কোর ওয়ার্কআউট করতাম, প্ল্যাঙ্ক, লেগ রেইজেস, এগুলো আর কি। সো মোটামুটি বডি ওয়েটটা কমা স্টার্ট করে। বাট আমাকে বাসায় কিন্তু বলা হয়েছে তুমি জিমে আর জয়েন করতে পারবে না, কোনো রকম ওয়ার্কআউট করতে পারবে না। এটা আমার আব্বু ডিরেক্ট বলে দিছে। তো কারণ তারা দেখতেছিল যে আপনি স্ট্রাগল করছেন, তারা বলছে যে এটার জন্যই আমার হয়েছে, আমার লাইফ অলমোস্ট গট এন্ডেড। আর মেডিকেলের পড়া ব্রেক দেওয়া মানে ইটস এ ভেরি বিগ। হ্যাঁ, আপনি 1 বছরের ব্রেক দিয়েছিলেন, পিছায়া যাওয়া অনেক। যেটা হয়েছে আমি লুকা জিমে জয়েন করছি, খুব বেসিক একটা জিম। এই জিমটা শঙ্করে ছিল, আই থিঙ্ক জিমের মনে হয় এখন আর কিছুই নেই। সো ওই জিমে কোনো মেম্বার নাই, 2-3টা মেম্বার, ওখানেই ওয়ার্কআউট করা স্টার্ট করছে। ওইখানে ওয়ার্কআউট করে 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 দেন আই লাইক গেইন দ্য প্রপার গুড, অ্যাচিভড আ গুড ফিজিক। তখন মনে হচ্ছে না, আই থিঙ্ক দিস ইজ ইট। কতদিন লাগছে আপনার মনে করেন রিকভার করতে ইনজুরি থেকে? 1-1.5 বছরের মতো। তখন আপনাকে পুরোপুরি হিল হয়েছিল তখন অলরেডি? বলবো 90% ছিল। পেইন তখনও ছিল, আমি যদি বেশিক্ষণ বসে থাকি পেইনটা আসতো। ওই যে বললাম গাড়ির ফ্রন্ট সিটে যদি আমি ট্রাভেল করি, এখন আমি কিন্তু গাড়ির ফ্রন্ট সিটে ট্রাভেল করতে পারি না, পিছের সিটে বসি। এই ইনজুরিগুলোর একটা জিনিস হচ্ছে কি, এগুলো কখনো ঠিক হয় না। আচ্ছা, রিকভারি হয়, বডি অ্যাডাপ্ট করে ফেলে, কোর মাসলের স্ট্রেংথটা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে। বাট ইনজুরি, ইফ ইউ আর নট কেয়ারফুল এনাফ, ইনজুরিটা কিন্তু আবার আসতে পারে। আচ্ছা, সো রাইট নাও ইউ ডোন্ট লিফট হেভি ওয়েটস? আই লিফট হেভি ওয়েট বাট অকেশনালি। এরপরে কি আপনি কখনো আর ধরেন পাওয়ার লিফটিং ট্রাই করছেন? না, পাওয়ার লিফটিং ট্রাই করি নাই, কারণ আমার মনে এখনও একটা ফিয়ার কাজ করে যে আমি মেবি করতে গেলে, স্পেশালি আমার ডেড লিফটের ক্ষেত্রে আমার ইনজুরিটা যেহেতু স্কোয়াট করতে গিয়েও হয়েছে, বাট ডেড লিফট করতে গেলে আমার এটা বেশি কাজ করে, কারণ যেহেতু লোয়ার ব্যাক অ্যাক্টিভেশন হয়। তো এই জন্য মানে আমি ডেড লিফট কিন্তু আমি এখন ওরকম করি না।
আমি আপনাকে খুব কম করা দেখছি। বাট আমি লোয়ার ব্যাকের জন্য ডিফারেন্ট ওয়ার্কআউট করি, লাইক থাউজেন্ডস অফ ওয়ার্কআউট। আমার যে ডেড লিফটই করতে হবে না এমন কোনো কথা নাই, রাইট? সো ওইটাই। বাট আই এম স্টিল অলওয়েজ লাইক ভেরি কশাস, জিমে হোক যেখানেই হোক ভেরি কশাস। কারণ হ্যাঁ, উইন্টার বা কোল্ড এনভায়রনমেন্টে কিন্তু আমার পেনটা একটু ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়। সো আমার স্টিফ থাকে লোয়ার ব্যাক, খুব ইরিটেশন লাগে, মানে তখন একটু প্যারা লাগে। বাট জিনিসটা হচ্ছে যে এটা কখনোই যাবে না। আই হ্যাড টু লার্ন হাউ টু ওয়ার্ক থ্রু দিস পেইন, যাতে আমার ন্যাচারাল ফ্লো অফ লাইফটা ঠিক থাকে। আচ্ছা, ঠিক আছে। সো রায়ান ভাই, আপনি ওই টাইমটার কথা বলেন তো, তখন আপনি 1 বছর আপনি মেডিকেলে যাচ্ছেন না, বাসায় বসে আছেন, ইনজুরি, এবং ইউ আর অলমোস্ট বেড রিডেন, রাইট, ব্যাক দেন। তো তখন আপনি মেন্টালি ইমোশনালি ধরেন কী স্ট্রাগলের ভিতর দিয়ে গেছেন? ডেফিনেটলি আপনি যদি অনেক এক্সারসাইজ করেন, আপনি অনেক হেভি ওয়েট পুল করেন, হঠাৎ করে কিচ্ছু করতেছেন না, আপনাকে বলা হয়েছে যে আপনাকে সার্জারি লাগবে, সারা জীবন এটা থাকতে পারে, আরও জানেন যে আপনি যেহেতু মেডিকেল স্টুডেন্ট ছিলেন, আপনি জানেন যে এটা যদি ঠিক না হয় এটা নিয়ে আরও খারাপ অবস্থা হতে পারে সার্জারির পরে। ডেফিনেটলি আপনি অনেক মেন্টাল ইমোশনাল স্ট্রাগলের ভিতর দিয়ে গেছেন। আমার সবচেয়ে বড় স্ট্রাগলটা ছিল যে আসলে একটা জিনিস, যে আমি মানে ইয়াং এজে যেটা হয় যে জিমে সবাই তোমার লিফটিং স্কিলস বা হেভি লিফট করতো, সেটা দেখে সবাই তোমাকে খুব প্রশংসা করছে, অ্যাপ্রিশিয়েট করে, যে মাই গড ইউ হ্যাভ লাইক চেঞ্জড সো মাচ, তোমার স্ট্রেংথ এত বাড়ছে, মানে ইটস অ্যামেজিং। এই চিয়ার ইয়েগুলা, এটা আমার মধ্যে একটা মানে একটা ইগো টাইপ সিনারিও তৈরি করছে। সো হঠাৎ করে যখন এরকম আনঅ্যানাউন্সড একটা পজ বা ইয়ে চলে আসছে, তখন এইটা আমাকে সবচেয়ে হিট করছে। আমার মাথায় কাজ করতো, আই থিঙ্ক দে আর লাফিং অ্যাট মি রাইট নাও, সে আসছে ইগো লিফটিং করতো, মাতবরি করতো, এইগুলার মধ্যে থেকে মনে হতো যে আই এম সো উইক, লাইক এত লিফট করে কী লাভ হলো, আমি লাইক এত উইক। তখন হচ্ছে ডিপ্রেশনে চলে যেতাম, কিছুই ভালো লাগতো না, একটু অ্যাঙ্গার ইস্যুস দেখা দিল, একটু ভায়োলেন্ট হয়ে যেতাম, ডিপ্রেশনে স্ট্রেস ইটিং করতাম, ঘুম টুম সব বাদ, সারা জেগে দেখতাম। আর হচ্ছে সো ওই টাইমটা হ্যাঁ ডিফিকাল্ট ছিল, অনেক ডিফিকাল্ট ছিল, কারণ আমার মনে হচ্ছিলো যে নো ওয়ান উইল এভার আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, যে আসলে আমি ইনজুরিটার জন্য কী ফেস করতেছি বা কীরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আরেকটা হচ্ছে যে এই ইনজুরিটা কি আসলে ঠিক হবে কি না, মানে আমার আই ওয়াজ আনশিওর অ্যাবাউট দ্য ফিউচার। মেডিকেল আমি কি মানে নর্মাল মানে লাঠি নিয়ে হাঁটতে হবে নাকি, এটা বেরিয়েছিল। আচ্ছা, রিকভারির পরের দিকে কয়েকটা টাইম কিন্তু আমি লাঠি নিয়েই হাঁটতাম, ক্রাচ নিয়ে হাঁটতে হতো। বাট পরে দেন একটা টাইম আমি বলবো যে থাকে না মোমেন্ট অফ ক্লিয়ারিটি, যে আই থিঙ্ক আই শুড think about it and take a proper step, or either I should just let it be and ruin my life. So দুইটা অপশন, সো ওই দুইটা অপশনেই আমি সিলেক্ট করছি যে I should learn, I should use this টাইমটা নিয়ে হাউতাশ না করে I should use it, দেখি না কি হয়, না হলে আবার হাউতাশই করবো, কি করবো। So then you started learning more about it. তখনই কি আপনার মনে করেন এর আগে আপনি ফিটনেস নিয়ে কোন রিয়েলি স্টাডি বা পড়াশোনা কিচ্ছু করতেন না? পাত্তাই দিতাম। আচ্ছা, জানতাম হ্যাঁ প্রোটিন খাবো, প্রোটিন খেলে মাসল হবে, ভাত খাবো না। আচ্ছা, এরপরে কি আপনি ধরেন এক্সারসাইজ সায়েন্স, তারপরে নিউট্রিশন, এগুলো নিয়ে ডিপ ডাইভ ঢুকে গেছেন এর ভিতরে? কারণ আমাদের মেডিকেলের ফার্স্ট সেকেন্ড ইয়ারে একটা সাবজেক্ট আছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফিজিওলজি অ্যান্ড অ্যানাটমি ইজ মাসল ম্যাপিং, এগুলা। ফিজিওলজি ইজ ভিতরের সেলুলার লেভেলে কীরকম কাজ হয়, কোন এলিমেন্টের কাজ কী, যেমন মাইটোকন্ড্রিয়ার ফাংশন কী, কেন কীভাবে ও কেন এই কাজটা করে। অ্যান্ড আরেকটা সাবজেক্ট বায়োকেমিস্ট্রি বডিতে যত রকম বায়োকেমিক্যাল চেঞ্জেস হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলা কেমিক্যালি কীভাবে এফেক্ট করে বডি, এগুলাকে কোন ফর্মে ইউটিলাইজ সবচেয়ে বেশি করে, ইউটিলাইজেশনের পর কী কী পাথওয়েতে এগুলা ডাইজেস্ট, মেটাবলিজম, এনার্জি প্রোডাকশন হয়, লটস অফ পাথওয়ে। হ্যাঁ, তো এই জিনিসগুলো শিখেই দেন আই স্টার্ট, আচ্ছা কার্বোহাইড্রেট ভাত এটা এভাবে হচ্ছে, এই এনজাইম দিয়ে হচ্ছে। সো আই স্টার্টেড লাইক কোরিলেটিং, মানে কানেক্ট করা স্টার্ট করলাম নলেজগুলা। তো তখন এটাতে আমার যেটা হলো, আমার মেডিকেলের পড়ার এটা আরো বেড়ে গেল। হ্যাঁ, সো আমি বললাম ইটস আ ডমিনো এফেক্ট, ওয়ান থিং লেড মি টু অ্যানাদার থিং। মেক সেন্স। বাট আপনি তো ধরেন আপনি এক্সারসাইজ করতেছেন, সিরিয়াসলি করা শুরু করছেন কি 7-8 বছর? হ্যাঁ, আমি বলবো যে 8 years। সো 8 yearsে when you look back, হ্যাঁ,
আপনি এরকম যদি 3টা বা 5টা জিনিস বলতে বলেন যেটা মনে করেন আপনার ফিটনেসে আপনার ফিজিক মনে করেন অ্যামেজিং ফিজিক তৈরি করাতে বা আপনাকে হেল্প করছে, এরকম 3টা 5টা আইডিয়ার কথা কি শেয়ার করতে পারবেন? একটা হচ্ছে নেভার রিচ ফর পারফেকশন, ট্রাই টু এক্সিকিউট 80% 90%, এটা আমি সবাইকে বলি, অ্যাটলিস্ট 80% এক্সিকিউট করো। তুমি যদি পারফেকশনের জন্য যাও, উই আর নট পারফেকশনিস্ট, উই আর হিউম্যান বিং, আমরা কখনোই 100% সব ক্ষেত্রে এটা মানে এক্সিকিউট করতে পারবো না। সো ফিটনেসে আমরা দেখব এমন একটা জিনিস যে আমরা এক্সিকিউট করবো ধরো 80%, বাট এটা যে পারফেক্ট হচ্ছে না, এই ছোটো 20% নিয়ে আমরা স্ট্রেস আউট করে ওই 80%ও নষ্ট করে দিই। সো ডোন্ট গো ফর পারফেকশন। ফিটনেস একটা লাইফস্টাইল, ইটস অল অ্যাবাউট মেনটেনেন্স। মেনটেনেন্সে কখনো পারফেকশন আসবে না। হ্যাঁ, সো ডোন্ট গো ফর পারফেকশন। টাইমলি ইটিং, এভরিডে একটা বেসিক ইটিং হ্যাবিট রাখা উচিত, যেটা একটা বেসিক টাইম রেঞ্জে রাখা উচিত। হ্যাঁ, তাহলে হবে কি, এটা দেখা যাবে যে 70% লাইফস্টাইলে আমাদের লাইফে 70% জিনিসই ডিসিপ্লিনে চলে আসবে। আমাদের সব কিছু দেখবে ওই খাওয়ারের টাইমিংয়ের চারপাশ দিয়েই অর্গানাইজড হয়ে গেছে। তো এইটা সিম্পল। হ্যাঁ, থার্ড যেটা আমি বলবো, স্লিপ। দুনিয়া ধ্বংস হয়ে যাক, সেম টাইমে ঘুমাবা, আর্লি 12টা 11:30 থেকে 12টার মধ্যে, সকালে আর্লি উঠবা, তোমার কোনো কাজ থাকুক বা না থাকুক। বাট এইটা কনস্ট্যান্ট সব কিছুর। ইভেন ইফ ইউ শুডন্ট লাইক ইভেন থিঙ্ক অ্যাবাউট ওয়ার্কআউট, জিম আপনি বাদ দেন করেন না, বাট স্লিপটা আপনি ঠিক করেন। এটা আমি বলবো যে দিস ইজ আ ভেরি ভেরি ক্রুশাল ফ্যাক্টর, যেটা ইভেন যারা এক্সারসাইজ করতেছে না তাদের জন্য খুব সবার জন্য। বিকজ স্লিপ কিন্তু আমাদের ব্রেইনের রিকভারি করে মেইনলি, কারণ ব্রেইন একটা অর্গান যেটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। অন্য অর্গানগুলো হার্ট অ্যাক্টিভ থাকে, বাট হার্টেরও কিছু এলিভেটেড ফেজ, ডিপ্রেস ফেজ থাকে। ওই টাইমে হার্টের রিকভারি হয়ে যায়, আনলেস ইউ হ্যাভ এ হার্ট ডিজিজ অর সামথিং লাইক দ্যাট। তারপর লিভার, মোটামুটি ওদের কাজ না থাকলেও আইডিয়ালি বসে থাকে। হ্যাঁ, কাজ করে, বাট অত হেভি কাজ। ব্রেইন কিন্তু কনস্ট্যান্টলি ওয়ার্কিং, সাবকনশিয়াস মাইন্ড, কনশিয়াস মাইন্ড দুইটাই কিন্তু কনস্ট্যান্টলি ওয়ার্ক করতেছে। সো ব্রেইনের রিকভারি কিন্তু দরকার। ইফ এই রিকভারিটা না হয়, তোমার ব্রেইন পরের দিন তোমার বডিকে প্রপারলি কমান্ড দিতে পারবে না। ঠিক আছে, ইউর বডি ডোন্ট ডিসাইড এনিথিং বাই ইটসেলফ, ইউর ব্রেইন কমান্ডস ইট। সো ব্রেইনের রিকভারিকে প্রায়োরিটি দেওয়া যায়। সো রাতে আর্লি গো টু বেড, ওয়েক আপ আর্লি। ঠিক আছে। থার্ড যেটা বলবো যে মেক এ লিস্ট, কী করবা সারাদিন। র্যান্ডমলি করলে একদিন ভালো করবা, আর একদিন কিছুই করবা না। সো কনফিউশন, if you stay confused, so having a plan is important. Exactly, make a plan. Unnecessary, এমন না যে হ্যাঁ আমি খুব মানে ইম্পর্টেন্ট কাজ করি ওগুলোরই প্ল্যান করতে না। আননেসেসারি জিনিস প্ল্যান। ইভেন তুমি একটা সিরিজ দেখবো, ওইটার একটা প্ল্যান করো, আমি এই টাইমে এই সিরিজটা দেখবো। আচ্ছা, দ্যাটস এ প্ল্যান। রাইট। মানে আপনি বলতেছেন অর্গানাইজড হওয়া, রাইট, বাট সিম্পল ওয়েতে, নট টু কমপ্লিকেটেড, সিম্পল ওয়েতে, এটাই। সো আপনি কয়েকটা জিনিস বললেন, একটা হচ্ছে যে অ্যাটলিস্ট এইম ফর 80%, সেকেন্ড নিউট্রিশন, হ্যাঁ এটা মনে করেন নির্দিষ্ট টাইমে খাওয়া, থার্ড হচ্ছে স্লিপের কথা বললেন, হ্যাঁ ফোর্থ বললেন প্ল্যানিং, রাইট। সো আপনি 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 ভাইয়া, আমরা অনেক সময় যারা এক্সারসাইজ করি বা ধরেন আমরা ফিটনেসের ভিতরে আছি, আমরা মনে করি অল অ্যাবাউট এক্সারসাইজ, রাইট। সো ইউনো আমি যখন মানুষের সাথে কথা বলি, তোমরা যে ভাইয়া আমি তো ফিটনেস জার্নি শুরু করতে চাই, আমি কি এক্সারসাইজ করবো, আমার মনে হয় কি এভরিবডি হ্যাজ দেয়ার ওন ফিটনেস, অ্যান্ড এক্সারসাইজ করুক না করুক, মানে এক্সারসাইজে জিমে যেই করতে হবে এমন কোনো কথা নাই, রাইট। যেমন আপনি কিন্তু যখন মনে করেন ইনজুরি হিল করতেছিলেন, আপনি কিন্তু বাসায় শুরু করছিলেন, রাইট। ভাইয়া আমি আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে ধরেন আপনি যখন আপনার প্রফেশন, লাইক আপনি তো অনেক ব্যস্ত থাকেন, তাই না? আপনার ইউ আর মেডিকেল ডক্টর, আপনাকে অফিসে যেতে হয়, আপনাকে রুগী দেখতে হয়, এর বাইরে আপনি কিভাবে মনে করেন টাইম বের করেন? এবং আমরা বলছি যে হচ্ছে ভাইয়ের অলরেডি বিজনেস আছে, রাইট, আপনি বিজনেসেও টাইম দেন। সো হাউ ডু ইউ ম্যানেজ ইউর টাইম? আপনি কখন ঘুমাইতে যান? আপনার ডেইলি লাইফটা একটু বলবেন যে ধরেন আপনি কীভাবে ডিজাইন করেন? আমার মেইন যেটা হচ্ছে যে আমি অ্যাটলিস্ট এক সপ্তাহ একটা প্ল্যান এক সপ্তাহ আগেই তৈরি করি। এমনি আমি বলতেছিলাম যে স্যাটারডে সানডে আমি অফ পাই, সো স্যাটারডেতে আমি ট্রু অফ যেটা বলে ট্রু রেস্ট, আর সানডেতে আমি নেক্সট উইকের প্ল্যানটা তৈরি করি, মানডে থেকে আমি কীভাবে স্টার্ট করবো। সো এটা যেটা করি যে আমি ইউজুয়ালি আমি ঘুম থেকেই স্টার্ট করি, আমি 12টার মধ্যেই ঘুমিয়ে পড়ি, 12:30, এর বেশি আমি জাগি না। উইকেন্ডসে মাঝে মধ্যে যদি সিরিজ দেখি, বা স্টিল আমি এখন আর জেগে থাকতে পারি না, মানে আমি ট্রাইও করি, আমার ঘুম চলে আসে। আচ্ছা, তো আমার এটা একটা মানে অভ্যাস হয়ে গেছে, ইটস এ গুড থিং। তো আমি 12টার দিকে ঘুমিয়ে পড়ি, সকালে আর্লি উঠি,
উঠে যেটা করি কটায় ওঠেন ঘুম থেকে অ্যারাউন্ড 6টা 5টা মানে বাট খুব আর্লি। অনেক যদি আমার যখন ডিউটি থাকে তখন আরও আর্লি উঠতে হয়, বাট যখন কোনো কাজ নাও থাকে আমি তখনও কিন্তু 7টার দিকে উঠে যাই। আচ্ছা, ঠিক আছে, কোনো কাজই নেই আমি জানি আমি মানে আই ক্যান স্টে ইন বেড ফর অ্যাটলিস্ট 10টা 11টা পর্যন্ত থাকতে পারি, বাট আমার এটা খুব ইউজলেস মনে হয়। আমি 7টার দিকে উঠে যাই, উঠে আমি ব্রেকফাস্ট নেই। উঠার ধরো 40 মিনিটস পরে আমি ব্রেকফাস্ট নেই। ব্রেকফাস্ট আমি খুব বিগ একটা ব্রেকফাস্ট নেই, কারণ সকালের অনেকেই ব্রেকফাস্ট আমরা স্কিপ করি, আমিও করতাম স্কুল লাইফে, আমিও করতাম। এটাই হচ্ছে মেইন ভুল। দিস ইজ দ্য ফার্স্ট থিং যেটা তোমার নিউট্রিশনটাকে ড্যামেজ করে। এটার রিজন হচ্ছে ব্রেকফাস্টটা আমরা যেহেতু ঘুম থেকে উঠি আমাদের একটা ফাস্টেড স্টেট থাকে, দ্যাটস হোয়াই ইটস কল্ড ব্রেকফাস্ট, লাইক ইউ আর ব্রেকিং ইউর ফাস্ট, রাইট। সো ব্রেকফাস্টের ওই টাইমটায় হয় কি তোমার যে খাবারটা খাবা ওইটা একটা মেজর ক্যালোরিক ডিস্ট্রিবিউশন হয়। তোমার ব্রেইন কিন্তু 70 to 80% ক্যালোরি ওই টাইমটা নেয়, যাতে সারাদিন সে ফাংশন করতে পারে, বাকিটা তোমার বডিতে যায়। তো ব্রেকফাস্টটা যদি তুমি স্কিপ করো বা 12টার দিকে গিয়ে অনেকেই ব্রেকফাস্ট করে, উইচ ইজ নট এ ব্রেকফাস্ট আর কি, তো ওই টাইমে দেখা যায় তোমার এই ডিস্ট্রিবিউশনটা হয় না। সো এই যে যত টাইম যাবে লেথার্জিক ফিল হওয়া, লেজি ফিল হওয়া, ফোকাস করতে না পারা, ইরিটেবিলিটি, তারপর হচ্ছে এই যে ক্রেভিং, এইগুলোই হবে। কারণ হচ্ছে তোমার ব্রেন ওই ক্যালোরি পায় নাই, সে কনস্ট্যান্টলি তোমার বডিকে সিগন্যাল দিবে আই নিড দ্যাট ক্যালোরি। হ্যাঁ তুমি খাবা, কিন্তু ওই ক্যালোরি তোমার ওই ব্রেন নিবে না, ওই টাইমটা পার করে ফেলছে। আচ্ছা আচ্ছা। সো এই জন্য স্ট্রেস ইটিং বা আননেসেসারি যে সুগার ক্রেভিং হয় এর জন্যই। সো আমি এই জন্য বলছি যে টাইমলি ইটিং। সকালে আমি ব্রেকফাস্ট কখনো স্কিপ করি না, আই ইট আ ভেরি বিগ ব্রেকফাস্ট। দেন থ্রু আউট দ্য ডে আমি ছোটো ছোটো ফ্রুটস এগুলো খাই, নাটস খাই। লাঞ্চ 1টা থেকে 2টার মধ্যে। সো লাঞ্চটা আমি একটু ওই টাইমটা আমি মডারেটলি কার্বোহাইড্রেট রাখি, প্রোটিনটা হাই রাখি। লাঞ্চের পর দেন যেটা আমি করি, আমার যেদিন ডিউটি থাকে আমি ডিউটিতে সকালে চলে যাই, আমার সকাল থেকে একদম 8টা থেকে 2:30 3টা বাজে এসে আমি লাঞ্চ করে ফেলি, করে একটু রেস্ট নিয়ে দেন গো টু জিম। জিমে ধরো 4টার দিকে যাই, 4টা থেকে রাত 7টা 7:30, ডিপেন্ড করে মানে জিম খালি থাকলে তাড়াতাড়ি ওয়ার্কআউট শেষ হয়ে যায়, একটু ক্রাউড থাকলে টাইম লাগে। জিম শেষ করে আমি বাসায় এসে আমি ডিনার করে ফেলি। ডিনার ইজ মাই পোস্ট ওয়ার্কআউট। ডিনারে আই ইট আ লট। হ্যাঁ, কার্বোহাইড্রেটটাও মোটামুটি মডারেট। সো বেসিক, আমি খুব বেসিক খাবার দাবার খাই। দেন ডিনারের পর একটু কাজ যা থাকে নিজের ওগুলো করি, গুছাই। অনেক ক্ষেত্রে অনেক সময় আমি গেম খেলি, নাহলে ডকুমেন্টারিজ দেখি, বই থাকলে বই পড়ি কোনো। সো আমি একটা 1.5 ঘন্টা টাইম সেট রাখি, এই টাইমের মধ্যে আমি জিনিসগুলো করি, ফ্যামিলির সাথে ইন্টারাক্ট করা করে। দেন আপনার ওয়াইফও তো ডক্টর, রাইট? হ্যাঁ। লাগে আপু কোথায় আছে? ও হচ্ছে এখন ঢাকা মেডিকেল আছে। আচ্ছা, সো আপনারা ধরেন, আমি কেন জিজ্ঞাসা করতেছি, বিকজ লেটস সে আমি আমার ওয়াইফ নাইমা, ও তো মনে করেন আমরা সিমিলার প্রফেশনে আছি, অ্যান্ড আমরা জানি যে সিমিলার প্রফেশনে থাকলে মনে করেন আমরা ব্যস্ত থাকে। সো আপনারা ধরেন নিজেরা কিভাবে ধরেন নিজেদের টাইম দেন? আপনারা কি ডু ইউ গো আউট ওয়ান্স এ উইক, আর আপনারা কীভাবে কমিউনিকেট করেন? কারণ আপনারা তো অলওয়েজ মনে করেন কাজে থাকেন। আমাদের আসলে কমিউনিকেশনটা যেটা হয় যে আমরা ওয়ান্স এ উইক কোনো একটা ভালো রেস্টুরেন্টে যাই। আমাদের যেটা হচ্ছে যে ও একটু রেস্টুরেন্টে যেতে পছন্দ করে, খাওয়া দাওয়া, ডিফারেন্ট নিউ রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে পছন্দ করে। আমরা ওখানে যাই, ওয়ান্স এ উইক একটা প্ল্যান করি। যেহেতু আমাদের স্যাটারডেটা ফ্রি থাকে, ওর একটু ডিফিকাল্টি হয় কি, ওর আসলে ডিউটি স্ক্যাজুয়ালটা একটু লং থাকে, বা উইকে দেখা যায় অনেকবারই করতে হয়, অনেকগুলো ডিউটি থাকে, প্লাস ও সাথে পড়াশোনা করতেছে পোস্ট গ্রাজুয়েশনের জন্য, প্লাস আবার ক্লাসও নিচ্ছে এখন। তো ও আবার একটু আমার থেকে একটু ওর বিজি ইয়েটা বেশি। আচ্ছা। সো বাট না, যখন আমরা ধরো একটা প্ল্যান করবো, আমরা বের হব, আমরা 1 সপ্তাহ আগে, অনেক আগেই ডিসাইড করে সেট করে ফেলে যে আচ্ছা আমরা নেক্সট উইকে স্যাটারডেতে যাবো ওই রেস্টুরেন্টে। আগে থেকে ডিসাইড করেছেন যে আমরা যে স্যাটারডে আসলে উই জাস্ট এক্সিকিউটেড। আচ্ছা, ঠিক আছে। স্ট্যাট প্ল্যান আমরা করাটা একটু ডিফিকাল্ট হয়, যে একটা অন স্পট প্ল্যান করা ডিফিকাল্ট হয়। যেমন ওই দিন আমরা যে কাজিনরা মিলে সেহরি খেতে গেলাম মিড থিওরিতে, এটা ও অনেক আগে আমাকে মিড থিওরির কথা বলছে, সেই এরিয়াটা ভালো, আমি দেখছি ছবি। হ্যাঁ, ইটস গুড। সো ওই দিন তো পয়লা বৈশাখ ছিল, তো আমার কাজিন হঠাৎ করে ফোন দিয়ে বলে যে ইফতার করতে না। আমি দেখো এখন ইফতার করার, ফার্স্ট অফ অল ট্রাফিক হবে অনেক, সেকেন্ড তুমি কোনো রেস্টুরেন্টে খালি পাবো না পয়লা বৈশাখ। হ্যাঁ, হাউএভার উই গো টু মিড থিওরি, সেহরি করি। সো খালি ছিল অ্যাজ ইউজুয়াল, যেটা তো এটা যেটা ছিল যে আমার কাজিনরা প্রিটি মাচ একটু আনশিওর ছিল, কারণ এই যে অন স্পট প্ল্যানে কিন্তু এটা প্ল্যানটা আইদার হবে নাহলে হবে না, রাইট? ঠিক আছে। সো
ওরা আনশিওর ছিল, বাট আমরা কিন্তু আগেই প্ল্যানটা করছি। সো তখন আমি ওকে বলছি, দেখো ওরা যদি না যায় আমি আর তুমি যাবো, রাইট, এটা অলরেডি ডিসাইড ছিল যে আমরা যাবোই, রাইট, ঠিক রাইট। আছে। হ্যাঁ, আমি একটা কোশ্চেন করতে চাই। সো ফর লাস্ট লাইক ফিউ ইয়ার্স, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে লাইক আমরা ধানমন্ডি থাকি, ধানমন্ডির প্রচুর খাবারের দোকান, হ্যাঁ, সব জায়গায় প্রচুর খাবারের দোকান। এবং ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট, মনে করেন যত ফুড ব্লগিং আছে, অল দোজ পিপল, ঠিক আছে, আই এম নট নেমিং এনিথিং, আই এম নট জাজিং, জাস্ট রিপোর্টিং। আমি যেটা খেয়াল করছি, অলওয়েজ প্রমোট, মনে করেন, ফুডস দ্যাট নট হেলদি। হ্যাঁ, এবং দ্যাটস রিয়েলি কনসার্নিং ফর মি, যেহেতু মনে করেন আমরা দুজনে একসাথে মানুষের সাথে কাজ করি যারা মনে করেন হেলদি থাকতে চাই। আমি খেয়াল করছি যে একটা কালচার তৈরি হয়েছে আমাদের এখানে, যেখানে মনে করেন উই লাভ ইটিং আউট, দ্যাটস ডেফিনেটলি আই লাভ দ্যাট টু। বাট আমরা যখন মানে ফুড চুজ করতে চাই, হেলদি ফুড আছে এরকম রেস্টুরেন্ট কিন্তু খুবই কম আছে, এবং অধিকাংশ ফুড হাইলি প্রসেসড। রাইট, রাইট। সো আপনি কি এরকম দেখছেন যে ধরেন আমরা যে এই যে ফুড স্যাচুরেটেড একটা কালচারে করতেছি, দিস ইজ দ্য অ্যানাদার রিজন মনে করেন রিসেন্ট টাইমে আমরা আরও মনে করেন আনহেলদি হয়ে যাচ্ছি? এটা নিয়ে আমি কয়েকদিন আগে এটা নিয়ে আমার ওয়াইফের সাথে কথা বলতেছিলাম যে সো মাচ রেস্টুরেন্ট বাংলা, মানে ঢাকা এখন তুমি যদি বের হও, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাং আউট সামওয়্যার, উই অলওয়েজ সিলেক্ট রেস্টুরেন্ট। আগে কিন্তু এগুলো ছিল না, আমরা পার্কে বসতাম, টঙে বসতাম, ঠিক আছে, টঙে পার্কে বসতাম বা মুভি দেখতে যেতাম। বাট এখন বাইর হওয়া মানে রেস্টুরেন্ট, ক্যাফে ওর লাইক রেস্টুরেন্ট। বাট হ্যাঁ, ফুড ব্লগার্সদের আমি যেটা বলবো যে ইটস এ গুড থিং কি এত রেস্টুরেন্ট গিয়ে আমাদের আসলে জানা ডিফিকাল্ট। ফুড ব্লগারদের থ্রুতে আমরা জানতে পারছি যে কোন রেস্টুরেন্টটা কোথায়, কী ধরনের খাবার দিচ্ছে, একটা আইডিয়া পাচ্ছি, ইনসাইট পাচ্ছি। বাট ফুড ব্লগারদের কাজ হচ্ছে যে আসলে একটা রেস্টুরেন্টকে প্রমোট করা। কিন্তু আমি বলবো যে ওরা বলতেছে না যে আপনি এটা এই জায়গায় গিয়ে আপনি খাবেন, ডেইলি খাবেন, আপনি 3 বেলা খাবেন, এগুলো বলতেছে। এটা আমাদের প্রবলেম। আমরা ফুড ব্লগারের মেসেজটা ডিফারেন্টভাবে নিচ্ছি, আমরা এটা নিয়ে আমরা রেগুলার খাচ্ছি না, 3 বেলা খাইতে, রাইট। এই জন্য আমাদের হেলথের অবস্থা। রাইট। রেস্টুরেন্টে যাবা, ফুড এনজয় করো। আই অলওয়েজ এনজয় ফুড। আমি কখনো কাউকে বলি না যে খাবার রেস্ট্রিক্ট করেন, আনলেস ধরো তার কোনো ডায়াবেটিস আর সামথিং ওরকম কিছু আছে, তখন আমি বলি। বাট নর্মালি আমি বলি ডুড এনজয় ফুড। তুমি 3 বেলা খাবা না, ওটা 1 বেলাই খাবা। একটা রেস্টুরেন্টে তুমি 3 বেলা যাবা না, তুমি যদি 3 বেলা রেস্টুরেন্টে, তোমার প্রবলেম। রাইট, ঠিক আছে। ভাই আপনি যখন বললেন না যে ব্রেকফাস্ট, কারণ ফাস্ট ব্রেক করতেছি, সো ধরেন এখন আমরা অনেকে কিন্তু ইন্টারমিডিয়েট ফাস্টিং করি, আপনিও করেন, আমিও করি। হ্যাঁ, সো হোয়াটস দ্য মনে করেন মোডালিটিস অফ মনে করেন ইন্টারমিডিয়েট ফাস্টিং? কারণ ইন্টারমিডিয়েট ফাস্টিং খুবই ইম্পর্টেন্ট, অনেকে কেটো ফাস্টিং করে। হ্যাঁ, সো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ধরেন কেউ যদি ধরেন নর্মাল ফাস্টিং করতে চায়, ধরেন কেটো ফাস্টিং করতে চায়, অ্যান্ড মনে করেন মানুষের কীভাবে অ্যাপ্রোচ করা উচিত যারা ধরেন ফাস্টিং করতে চায়? আচ্ছা, আমি মনে করি যারা ফার্স্ট টাইম এগুলো ট্রাই করতে চায়, ফার্স্ট যেটা হচ্ছে লার্ন মোর অ্যাবাউট দেম, রিড ভ্যালিড আর্টিকেলস, এখন অনেক আছে। আরেকটা যেটা হচ্ছে আমি বলবো যে বিফোর জাম্পিং ইনটু দ্যাট শেপ, নর্মাল যে ইটিং হ্যাবিট বা নর্মাল যে ফিটনেস বা হেলদি লাইফস্টাইল, ওইটাকে ঠিক করেন, স্লিপ ঠিক করেন, খাবারের পরিমাণ ঠিক করেন, ইটিং টাইম ঠিক করেন, একটা স্পেসিফিক ওয়ার্কআউট রুটিন ফলো করেন, এভরিডে ওয়ার্কআউট বা মানে একটা রুটিন ওয়েতে ওয়ার্কআউট করেন, একটা স্ট্রাকচার তৈরি করেন। যে ইন্টারমিডিয়েট ফাস্টিং তো আপনি সারা জীবন করবেন। ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের আইডিয়া হচ্ছে যে এটার থ্রুতে একটা হেলদি বেনিফিট পাওয়া, দেন ইউ উইল গো ব্যাক টু ইউর নর্মাল লাইফ, আর এটা একটা ইন্টারভ্যালে ফলো করা। সো এই ইন্টারমিডিয়েট ফাস্টিং শেষ হওয়ার পর আপনি যদি আবার একটা আনহেলদি লাইফস্টাইলে ব্যাক করেন, ওই ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের কোনো ভ্যালু নাই। রাইট। সো ওই নর্মাল লাইফটাকে আগে ঠিক করেন, দেন স্টার্ট স্লো, টেক স্মল স্টেপ। মানে আমাদের মেন প্রবলেম হচ্ছে যে আমরা প্রত্যেকটা জিনিসে খুব বিগ স্টেপ নিতে চাই, মনে করি যে বিগ স্টেপ নিলে উইল রিচ আওয়ার পয়েন্ট ফাস্টার, ভেরি র্যাপিডলি। সো অবভিয়াসলি ডিস্টেন্স কভার করলে র্যাপিডলি যাবে, বাট তুমি যদি কনফিডেন্ট না থাকো, নলেজেবল না থাকো অ্যাবাউট দ্যাট থিং, বিগ স্টেপে একটা জায়গায় যদি স্টাম্বল হয়, উঠতেই পারবা না, শেষ, এন্ড। ওই যে জায়গাটা তুমি পৌঁছাতে পারবে না, 50% চান্স। স্মল স্টেপ নাও, স্মল স্টেপে হ্যাঁ দেরিতে পৌঁছাবো, বাট ইউ উইল গো দেয়ার। বাট এই স্মল স্টেপে তোমার প্রত্যেকটা স্টেপ পার্মানেন্ট হবে, তুমি রিট্রেস করতে পারবে। সো আপনি বলতেছেন আয়ন ভাই, যদি ধরেন কেউ যদি ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে চায়, আগে তার লাইফ স্টাইলটাকে আর একটু ম্যানেজ করা, তারপরে মনে করেন কোনো এক্সট্রিম মেজারে যাওয়া বা রিয়েলি ফাস্টিং করা। রাইট। সো ভাই আপনি অ্যাজ এ মেডিকেল ডক্টর, আপনি কি ধরনের পেশেন্টের সাথে কাজ করেন? আমি যেহেতু আমার ফিল্ড অফ স্পেশালিটি হচ্ছে ইন্টারনাল মেডিসিন, আমার
প্রিটি মাচ ইটস ভেরি ব্রড ফিল্ড, হার্ট, ব্রেইন, তারপর হচ্ছে ডায়াবেটিস, এন্ডোক্রিনোলজি, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, সব কিছু নিয়েই আসলে আমার ডিল করতে হয়। মেজরিটি ক্ষেত্রে স্ট্রোক, তারপর হচ্ছে যে ফ্যাটি লিভার, ডায়াবেটিক পেশেন্ট, হাই ব্লাড প্রেশার, ইউরিক অ্যাসিড, এই ধরনের পেশেন্টই মেজরিটি ক্ষেত্রে, এন্ডোক্রাইন ডিসঅর্ডারগুলো, এগুলোই আমি ডিল করে থাকি। আচ্ছা, যখন ভাই আপনি ডিল করেন, হোয়াট ইজ দ্য মানে কমন প্যাটার্ন ইউ সি অ্যামং দিস পিপল? মেইন প্রবলেমটা হচ্ছে যে মেটাবলিক ডিজিজে খুব ইয়াং এজে ডায়াবেটিস ডেভেলপ করছে, ইয়াং এজে ফ্যাটি লিভার এখন সবচেয়ে কমন। হ্যাঁ, আচ্ছা, ইয়াং বলতে কত ইয়াং? 22ও না, 18 থেকে ওয়াও 24 আমি এরকম পাচ্ছি। হোয়াট ইজ দ্য রিজন ফর দিস? এটা হচ্ছে এই যে হাই ইনটেক অফ প্রসেসড ফুড, স্যাচুরেটেড ফ্যাট, হ্যাঁ এটাই, সিডেন্টারি লাইফস্টাইল অ্যান্ড ফ্যাটি লিভার এর মেইন প্রবলেমটা আমি বলি, ওয়াই ইটস ডেঞ্জারাস। হ্যাঁ, ওয়েস্টার্ন কান্ট্রিতে লিভার ক্যান্সারের রিজন হচ্ছে অ্যালকোহলিজম। আমাদের দেশে রিসেন্ট স্টাডিজে দেখা গেছে যে লিভার ক্যান্সারের ইয়াং পেশেন্টদের মধ্যে মেইন রিজন হচ্ছে এই যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। ও ইন্টারেস্টিং। সো এই ফ্যাটি লিভারটা কেন বাড়ছে? বিকজ আমাদের এই যে প্রসেস ফুড ইনটেকের পরিমাণ চান্স বেড়ে গেছে, আমাদের ফ্যাটি খাবারের বেশি বেড়ে গেছে। সবাই বলে না আমাদের বাংলাদেশের কালচার এরকম, খুব তেল মশলা ইউজ করে। ব্রো, তেল মশলা তো তাহলে তো আমাদের বাপ মশলা, মানে এখন কেন ফ্যাটি লিভার আসতেছে? আমার তো ছোটোবেলায় ফ্যাটি লিভার আমরা কখনো শুনিই নাই। হ্যাঁ, আমি শুনি নাই। ঠিক আছে, এখন মানে 22 বছর বয়সের একটা ছেলে ফ্যাটি লিভার নিয়ে কেন আসতেছে? বিকজ অফ দ্য ফুড হি ইজ টেকিং, দ্য নিউট্রিয়েন্ট হি ইজ টেকিং। সো এইটাই, কোনো অ্যাক্টিভিটি নাই। হ্যাঁ, আমাদের দেখো অনেকেই জিমে যায়, অনেকেই জিম বন্ধ করে দেয় এক্সাম বা অনেক কারণে, বাট যায়। সবাই এটা জিনিস বুঝে না। সবাই আমাকে বলে, আমি খুব কমন কোশ্চেন, ভাই আমি তো জিম করে বডি বানানোর পর ছেড়ে দিলে কি এটা চলে যাবে? আমি বলি ব্রো, এভাবে চিন্তা করো, তুমি খাচ্ছ, ক্যালোরি ইনটেক হচ্ছে, জিম করতেছো, ক্যালোরি বার্ন হচ্ছে, তুমি ওয়ার্কআউট বন্ধ করে দিলা, ক্যালোরি বার্নিং প্রসেসটা বন্ধ হলো, তুমি কি খাওয়া বন্ধ করে দিবা? তুমি খাওয়া বন্ধ করবা না, তো ক্যালোরি তো ইনটেক হবেই, জাস্ট ক্যালোরি বার্ন হওয়ার প্রসেসটা কমে গেছে, তোমার তো অবভিয়াসলি বডি নষ্ট হবে, মোটা হয়ে যাবা। রাইট। সো ভাইয়া ধরেন এই যে আপনি ইয়াং অ্যাডাল্টদের নিয়ে কথা বললাম, ধরেন 20 সামথিং ইয়ার গাই বা গার্ল যে ধরেন তার ফিটনেস জার্নি শুরু করতে চাই, আপনি তাকে ধরেন কি ধরনের অ্যাডভাইস দেবেন? আচ্ছা, ফার্স্ট ফিক্স ইওর নিউট্রিশন। ফিক্স নিউট্রিশন মানে বাসায় সবাই যা খায় ওইটার মধ্যে থেকেই পরিমাণটাকে অ্যাডজাস্ট করে খান। এই বয়েল ফুড বা একটু ফ্যান্সি টাইপ বা সুপার ক্লিন ফুডে ফোকাস করতে গেলে হয় কি, মেইন প্রবলেমটা বলে, যেহেতু দ্যাট পারসন ইজ ইয়াং, অবভিয়াসলি সে নিজের খাবার নিজের রান্না করে না। আমাদের কালচারের কথাই বলতেছি, তার বাসায় একজন আছে যে সবার খাবার রান্না করে, তাহলে হবে কি তার সাথে তোমার কন্ট্রাডিকশন হবে। আনলেস তুমি তোমার নিজের ফুড নিজে অনেক আগে থেকে প্রিপেয়ার করো, তাহলে ঠিক আছে। বাট তুমি তোমার খাবারটা যদি অন্য কেউ রান্না করে দেয়, don't go into super clean or like complicated eating habit. Obviously they are healthy, but complicated style গেলে হবে কি, এই ফিটনেসটাকে তুমি একটা সেপারেট এন্টিটি হিসেবে চিন্তা করবে, অ্যান্ড যত সেপারেট এন্টিটি হিসেবে তুমি এটাকে চিন্তা করবে, এটা তোমার লাইফে তত ইজিলি চলে যাবে, ছুটে যেতে পারে। বাট তুমি যদি তোমার বাসায় তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে বসে সেম খাবারটাই খাও, জাস্ট পরিমাণ অ্যাডজাস্ট করে খাও, তাহলে হবে কি এই ফিটনেসটা একটা নর্মাল সেগমেন্ট হয়ে যাবে। কেমন নর্মাল? তুমি ঘুম থেকে উঠে যে দাঁত ব্রাশ করো, ইটস এ নর্মাল থিং, ইউ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট, ফিটনেস সেম জিনিস হয়ে যাবে। আচ্ছা, সেইটাই। আর ধরেন যে কেউ এক্সারসাইজ করতে চাই, মানে আপনি কি বলবেন তাকে? আমি বলবো স্টার্ট অ্যাট হোম, নিজের ক্যাপাসিটি দেখো, ডায়নামিক্স দেখো, কারণ অনেকেরই দেখা যায় যে কিছু পশ্চার রিলেটেড ইস্যুস থাকে, অনেক ইনজুরিস থাকে, ছোটোবেলায় হয়তো হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, জয়েন্ট ডিসলোকেট হয়েছে। সো বাসা থেকে স্টার্ট করে নিজের লিমিটটা দেখো, দেন বাসায় অ্যাটলিস্ট একটা লং ডিউরেশন ওয়ার্কআউট করে দেখো বডির চেঞ্জ কেমন, রেসপন্ড কেমন, মাইন্ড মাসেল কানেকশন কেমন, হাউ আর ইউ এনজয়িং ইট, অ্যান্ড নর্মাল লাইফের সাথে রুটিনের সাথে এটা ব্যালেন্স করতে পারতেছো কিনা, বা এটা করতে গিয়ে ওইটা স্যাক্রিফাইস করতে হচ্ছে কিনা, বা ওইটা করতে গেলে এটা স্যাক্রিফাইস, এই জিনিসগুলো ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করো। যখন দেখবে না এরকম হচ্ছে না বা হচ্ছে, বাট ম্যানেজ ঠিক করে ফেলছো, ফিক্স করে ফেলছো, দেন জয়েন এ জিম।
জয়েন এ গুড জিম। রাইট। সো ভাইয়া ধরেন আপনি ধরেন কেউ যদি এক্সারসাইজ করতে চাই, আপনি ধরেন প্রথম কয়েকটা এক্সারসাইজকে যদি নাম বলেন বা ধরেন কোনো স্ট্রাকচারের কথা বলেন, হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট শুড পিপল ডু? আমি বলবো যে ডু মোর HIIT বেসড ওয়ার্কআউট। রেজিস্ট্যান্স, এখন তো রেজিস্ট্যান্স ব্যান্ডস পাওয়া যায়, বা বডি ওয়েট ট্রেনিং। আমি যদি বলি স্টার্ট উইথ ডুইং স্কোয়াট। স্কোয়াটের ফর্ম অনেক প্রফেশনাল, অনেক পুরানো বডি বিল্ডারও স্ট্রাগল করে। হ্যাঁ, ইটস ট্রু। আমি নিজেই অনেক বছর স্ট্রাগল করছি স্কোয়াটের ফর্ম নিয়ে। সো এই স্কোয়াটের ফর্মটা এখনই ঠিক করে ফেলে। বাসায় ওয়ার্কআউটের ফর্ম নিয়ে দেখেন, বাসায় কিন্তু ওয়ার্কআউটের ফর্ম 60% ঠিক করা যায়। সো স্কোয়াট, ফ্রি স্কোয়াট বা ওই যে চেয়ার স্কোয়াট, তারপর হচ্ছে মাউন্টেন ক্লাইম্বার্স, জাম্পিং জ্যাক্স, বারপিস, কোর ট্রেনিং, অ্যাবস ট্রেনিং তো জিম লাগেই না, অ্যাবস ট্রেনিং যে কোনোখানেই করা যায়। হ্যাঁ, বাট আমি বলবো যে অ্যাবসের ট্রেনিংগুলোকে সার্কিট ম্যানারে করতে, তাহলে হয় কি যে এক্সট্রা কার্ডিও করার একটা হেডেক থাকে না। ট্রু। আপনি যদি সার্কিট ম্যানারে করেন, আপনার কিন্তু সেই লেভেলের কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি হবে, আপনার হার্ট রেট অনেক বেড়ে যাবে। ইন দ্য মিন টাইম অ্যাবস স্ট্রং হবে। সো ওই শেপ আর ফ্ল্যাট টামি ডেভেলপ করা ইজি হয়ে যাবে। আচ্ছা রায়ন ভাই, ধরেন কেউ যখন ধরেন ফিটনেস জার্নি শুরু করে, আপনি তো নিজেও একসময় শুরু করছেন, আমরা অনেক রকম ভুল করি। সো হাউ ডু ইউ থিঙ্ক দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট বলবো না, ধরেন খুবই ক্রুশিয়াল যে ভুলগুলো মানুষ ইনিশিয়ালি করে, ঠিক আছে? ডেফিনেটলি মনে করেন আমি যদি এক্সারসাইজের কথাই বলি, মানুষ ধরেন কী কী ভুল এক্সারসাইজ করে ইনিশিয়ালি, যেটা মনে করেন কনভেনশনাল জিমে গেলে অনেক সময় করে, তাই না? বাসায় থেকে ধরেন ইন্টারনেট দেখে করতেছে, কী কী ভুল করে মানুষ? বাসায় থেকে করার সবচেয়ে বড় ভুলটা হচ্ছে ফর্ম। ভিডিওটা দেখতেছে, ও বুঝতেছে এই মুভমেন্টটা এইভাবে হয়, কিন্তু ওরা দেখতেছে না ও মুভমেন্টটা কীভাবে করতেছে, মানে ফর্মটা কীরকম, ফর্ম নিয়ে আইডিয়া থাকে না। সো মুভমেন্টটা মিমিক করে। সো দেখা যায় যে হ্যাঁ, আমি বেন পুশ আপ দিচ্ছি, সেও পুশ আপ দিচ্ছে, আমিও দিচ্ছি, বাট ওইটা খেয়াল করে তার এলবোটা কেমন, তার ব্যাকটা কেমন, তার হিপটা কেমন, পায়ের পজিশন কেমন, এগুলো দেখে না। রাইট। পুশ আপই যেমন, হ্যাঁ আমি তো পুশ আপই দিচ্ছি, সো ভুল পুশ আপ। তুমি দেখবো অনেক মানুষ আছে পুশ আপ দেয় ফর্ম ঠিক না। হ্যাঁ, অনেক স্ট্রাগল করে। রাইট, ইটস দ্য মোস্ট ইজিয়েস্ট। আর আমার কি মনে হয় রায়ন ভাই, একটা মানুষ যখন হঠাৎ করে ভুল জিনিস অনেকদিন শিখছে, ওইটাই তাকে মনে করেন ওই নিউরাল পার্টটা রিভার্স করে নতুন কিছু শেখা তার জন্য খুবই খুবই ডিফিকাল্ট। যদি সে ক্যাচ করতে পারে, সে যদি ভুলটাকে আইডেন্টিফাই করতে পারে অ্যান্ড রাইট ফর্মের সাথে কম্পেয়ার করতে পারে মনের মধ্যে, তাহলে পারবে। সে যদি ওইটা মেজার করতে না পারে, তাহলে পারবে না। রাইট। আরেকটা সবচেয়ে বড় ভুল আমাদের জিমে, ট্রেডিশনাল জিমে বিগিনাররা যারা, ওদের মধ্যে একটা হারিনেস কাজ করে। হারিনেস মানে আমি কবে ওই বিগার ওয়েটটা ধরবো। হ্যাঁ, ওকে ট্রেনার যদি 2 কেজি দিয়ে 5 কেজি দিয়ে 3 মাস ওয়ার্কআউট করায়, সে একটা টাইমে ইনসাল্টেড ফিল করা স্টার্ট করে। হ্যাঁ, যে আমি তো 5 কেজি তুলতে আসি না, আমি আসছি 50 কেজি তুলতে। দিস ইজ আ ভেরি ব্যাড মাইন্ডসেট, ইটস আ ভেরি ব্যাড অ্যাটিটিউড। হ্যাঁ, জিমে এসে যদি তুমি এটা করো, ইউর ডান। ইনজুরিতে যাবা, তোমার বাসার থেকে তোমার আর জিমে আসতে দিবে না। হ্যাঁ, ইউর ডান। সো রায়ন ভাই, ধরেন আপনি যেটা বললেন পশ্চারের কথা, তারপরে আপনি যে বললেন ধরেন হচ্ছে কি বিগার ওয়েটের কথা, সো লাইক আমরা তো এখন লাইক সোশ্যাল মিডিয়া কালচারে আছে, রাইট? উই সি এ লট অফ ইনস্টাগ্রাম ধরেন মডেল ইনফ্লুয়েন্সার, হ্যাঁ, বাইরের ফেসবুকে দেখি, টিকটকে দেখি, অ্যান্ড আমি যেটা খেয়াল করছি যে ধরেন মানুষ ইমিডিয়েটলি ওরকম হইতে চাই। হ্যাঁ, ভাবে যে মনে করেন, এবং আমরা কিন্তু জানি না যে ধরেন ওরা আরও 8-10 বছর ট্রেনিং করছে, অ্যান্ড উই ফিগার আউট যে আচ্ছা ওরা কি সাপ্লিমেন্ট খায়, কারণ সাপ্লিমেন্টের তো অ্যাড দেয়। হ্যাঁ, ডেফিনেটলি মনে করেন দ্যাটস দেয়ার বিজনেস, বিকজ মনে করেন তারা ইনফ্লুয়েন্সার, তারা ধরেন কোম্পানি তাদের অ্যাপ্রোচ করছে। সো হাউ ডু ইউ থিঙ্ক, ধরেন কেউ যদি কোনো সাপ্লিমেন্ট নিতে চায়, আমি কেন জিজ্ঞাসা করতেছি, বিকজ আপনি একটা সাপ্লিমেন্ট ইসের হচ্ছে গিয়ে অ্যাম্বাসেডর, আপনিও তো প্রমোট করেন, আপনি একটু ডিফারেন্ট হয়ে প্রমোট করেন। আপনি ধরেন আমি খেয়াল করছি যে আপনি যখন বলেন, আপনি কিন্তু বলেন যে এইটা দরকার, ঠিক আছে, এইটাইভাবে দরকার, এবং অ্যাজ এ মেডিকেল ডক্টর আমার কাছে মনে করেন ব্যাপারগুলো অনেক অথেন্টিক মনে হয়। হ্যাঁ, ধরেন কেউ যখন কোনো সাপ্লিমেন্ট নিতে চায়, হাউ ডু ইউ থিঙ্ক দ্য ফার্স্ট মনে করেন কী বিবেচনায় আসা উচিত, এবং একই সাথে ধরেন কোন কোন সাপ্লিমেন্টগুলোতে ফোকাস করা উচিত? আচ্ছা, সাপ্লিমেন্ট ব্যাপারে আমি যেটা বলতে চাই, অবভিয়াসলি দে আর নট ম্যাজিক পোশনস, হ্যাঁ, বাট হ্যাঁ দে হেল্প, ডেফিনেটলি দে হেল্প, বাট এক্সপেকটেশনটা খুব আনরিয়ালিস্টিক রাখে যারা ফার্স্ট টাইম সাপ্লিমেন্ট নিতে চায়। হ্যাঁ, ওরা মনে করে আমি ওয়ে প্রোটিন খাবো, আমার মনে হয় কালকেই দেখবো আমার বাইসেপসের সাইজ এত বড় হয়ে গেছে। আমি প্রি ওয়ার্কআউট খাবো, আমার মনে হয় আজকে আমি সবচেয়ে হায়েস্ট ওয়েট লিফট করবো, মানে আমি 5 কেজি তুলতাম, এখন 50 কেজি তুলতে পারবো।
এই যে ফলস আইডিয়েশন বা একটা ফলস পারসেপশন, এইটা আমি ব্রেক করার চেষ্টা করি যারাই আমার সাথে সাপ্লিমেন্ট নিয়ে কথা বলতে আসে। আমি বলবো যে একটা যে বিগিনার, যে সাপ্লিমেন্ট কীভাবে নেওয়া উচিত বা সে কখন নেওয়া উচিত, তুমি যে মানুষটাকে দেখে ইনফ্লুয়েসড হয়েছো, ফার্স্টে ট্রাই করবে তার সাথে কমিউনিকেট করা। এটা 50% ক্ষেত্রে পসিবল হয়, 50% ক্ষেত্রে হবে না। অনেকেই রিপ্লাই দেয়, রিপ্লাই ব্যাক করে না। যদি না দেয়, ফিগার আউট সামওয়ান যে তোমার জিমে যে অনেক বছর ওয়ার্কআউট করতেছে, দেখলে মনে হয় যে হি নোজ স্টাফ, সে সাপ্লিমেন্ট ইউজ করে, তার সাথে কথা বল। তাও যদি তোমার মনে হয় যে না, আই এম নট গেটিং গুড রেজাল্টস, ইউটিউবে দেখো, লার্ন অ্যাবাউট দ্যাট সাপ্লিমেন্ট আসলে কী, এটার সাথে নর্মাল টেবিল ফুডের ডিফারেন্স কী, একটা ওয়ে প্রোটিন আর মাছ মাংসের ডিফারেন্স কী, প্রোটিনটা কী, এগুলো শিখো। এই ড্রাইভটা আনতে হবে। যদি এটাও তোমার প্রবলেম হয় যে না, তাহলে আমি বলবো যে ওয়ে প্রোটিন ইজ দ্য মোস্ট সেফেস্ট, অ্যান্ড আমি বলবো যে এটা যে কেউ ইউজ করতে পারে। আপনি নট নেসেসারি কখন ইউজ করা উচিত হোয়ে প্রোটিন মনে করেন? এনি টাইম। আমরা জাস্ট যারা বডি বিল্ডিং করি বা জিমে যাই, আমরা এটাকে পোস্ট ওয়ার্কআউট হিসেবেই সবসময় কনসিডার করি। আমি দেখছি এখনও ইভেন 2022-তেই অনেকে মনে করে যে হচ্ছে গিয়ে যে কোনো রকমের সাপ্লিমেন্ট লাইক দ্য ডেমোনাইজড ইট, রাইট? সাপ্লিমেন্ট ইটস আনন্যাচারাল। এটা একটা ইন্টারেস্টিং স্টোরি তোমাকে বলি, খুব রিসেন্ট একটা ইন্টারেস্টিং স্টোরি। আমার ফ্যামিলিতে অনেক ডক্টর, ওনারা এটাকে সবসময় আর্টিফিশিয়াল, আমার বাবাও এটাকে বোঝায় আর্টিফিশিয়াল। আপনার প্যারেন্টস ডক্টর, রাইট? আমার বাবা ডক্টর। আচ্ছা। বাবা বলতো যে, সে আমার রুমে দেখতো, তো দেখে বলতো এগুলো কি আর্টিফিশিয়াল জিনিস খাচ্ছ, হরমোন টরমোন দেওয়া হয়েছে। আমি তুমি পড়ো তো, পিছের লেভেলগুলো পড়ো, তুমি আমাকে একটা দেখাও কোনটা হরমোন। সে একদিন পড়ছে, পড়ার পর সে বলতো না, তোর নর্মাল ন্যাচারাল। এরপর থেকে সে বলা বন্ধ করে দিছে। উইদিন ফিউ মান্থস ব্যাক আমি খুব একটা ইন্টারেস্টিং ইনফরমেশন জানছি, খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন। আমার একটা চাচি আসছে, উনি নেফ্রোলজিস্ট, নিউ ইয়র্কে। নেফ্রোলজিস্ট মানে কিডনি স্পেশালিস্ট। সো উনি আসছে অনেক বছর পর আসে, আমার বিয়ের সময় উনি আসছিল, এরপর মাঝখানে আসেনি, আসছে ওই দিন। তো আমি ওনার সাথে দেখা করতে গেলাম রাতের বেলা এসে। সো আমি ওনাকে ওই যে ইন্ডিয়া অ্যাপারেল থেকে আমি আমার ওনার ছেলেদের জন্য আমি টি শার্ট দিলাম। তো এটা নিয়ে কথা বলতে, আচ্ছা তুমি নিউট্রিশন ডিপোর ব্র্যান্ড নাম, এটা কি, এটা এরকম সাপ্লিমেন্ট এসে, তো তোমরা কি প্রোটিন পাউডার, প্রোটিন বার যেগুলো আনো? আমি হ্যাঁ আনি। বলে বাংলাদেশে এগুলো কেমন ডিমান্ডেবল? আমি হ্যাঁ ভালো ডিমান্ড, অবভিয়াসলি অনেকেই কিনে। প্রোটিন বারটা একটু কম কিনে, বাট প্রোটিন পাউডার সবাই কিনে। বলে যে আমি তখন মনে হচ্ছে এখন মনে হয় এগুলোকে রিডিকল করবে, ঠিক আছে। আমি ওই প্রিপারেশন নিছি, যেহেতু উনি নেফ্রোলজিস্ট, সিনিয়র একটা তাও আবার নিউ ইয়র্কের একটা হসপিটালের স্পেশালিস্ট। তুমি এখন বলতেছে যে আমাদের বাংলাদেশে ডায়ালিসিসের পেশেন্টের নাম্বার কেমন আমি জানি না, বাট আমেরিকায় আমি ডায়ালিসিসের পেশেন্টদেরকে রেগুলার বেসিসে প্রোটিন বার, ওয়ে প্রোটিন প্রেসক্রাইব করি, কারণ ডায়ালাইসিসের থ্রুতে কিডনি থেকে অনেক প্রোটিন লস হয়। ঠিক আছে, এই প্রোটিন খাবারের থ্রুতে কভার আপ করা যায় না, এই জন্য আমরা প্রোটিন বার, প্রোটিন পাউডার প্রেসক্রাইব করি, কারণ এই প্রোটিন লস যদি হয়, দে আর নট গোনা সার্ভাইভ। সো এটা শোনার মানুষ ইজ এ ভেরি, উনি আমাকে বললো যে ইউ শুড প্রমোট ইট। বাংলাদেশের ডক্টর আমি জানি না এটা কীভাবে নেয়, বাট সিন্স ইউ আর ওয়ার্কিং উইথ আ সাপ্লিমেন্ট ব্র্যান্ড নিউট্রিশন ডিপো বাংলাদেশ, ইউ শুড প্রমোট ইট। অ্যান্ড তোমরা যেহেতু এগুলো আনো, ইউ শুড প্রমোট ইট। নেফ্রোলজিস্টদেরকে প্রমোট করো, যে পেশেন্টরা ডায়ালিসিস যারা আছে, অবভিয়াসলি বাংলাদেশের ডায়ালিসিস ইউনিট আছে, ডায়ালিসিসের পেশেন্ট আছে, রাইট, they should take whey proteins to fulfill their protein loss. রাইট। ভাইয়া খুব ইন্টারেস্টিং আপনি যেটা বললেন। ভাইয়া লাইক আপনি তো অনেক ধরেন ডায়াবেটিস পেশেন্টের সাথে কাজ করেন, রাইট? ধরেন কোনো ডায়াবেটিক পেশেন্ট যদি ধরেন এক্সারসাইজ করতে চাই, ধরেন লাইফস্টাইল চেঞ্জ করতে চাই, হ্যাঁ, আপনি ধরেন কি ধরনের সাজেশন দেন তাদের, বা কীভাবে শুরু করা উচিত? ওয়ার্কআউট যে কোনো টাইপের করতে পারবে, আনলেস এটা অবশ্য এইজ টু এইজ ভ্যারি করে। এখন একটা 50 years ওল্ডের একজন মানুষকে আমি এক্সট্রিম কোনো ওয়ার্কআউটই দিব না, তাকে আমি খুব বেসিক ওয়াক, জাস্ট হাঁটেন, একটু কী বলে ওই যে চেয়ার স্কোয়াট, বা আপনি ট্রাই করবেন যে স্পট জগিং বা মাউন্টেন ক্লাইম্বিংয়ের মতো এগুলা, ফ্লোর ব্রিজ, এগুলো ট্রাই করেন। এগুলোতে আপনার অত একটা এফোর্ট দিতে হবে না, বাট অ্যাটলিস্ট একটা সোয়েট ব্রেক হবে, আপনার কিছুটা ক্যালোরি বার্ন হবে। আর যেটা বলি যে আপনি যত দিন পার হবে আপনি কার্বোহাইড্রেট ইনটেক কমায় দিবেন। হ্যাঁ, ব্রেকফাস্টে হায়েস্ট কার্বোহাইড্রেট ইনটেকটা রাখার চেষ্টা করবেন, বিকজ কার্বোহাইড্রেট কিন্তু লাগে, নট
পয়জন, ইটস মানে এটা আমরা এত বেশি মানে এটাকে করে ফেলছি Demonize করছি, যে right? কার্বোহাইড্রেট খাইলেই তুমি মোটা হবা। আরে কার্বোহাইড্রেট, ব্রেইন অনলি নোজ গ্লুকোজ, কার্বোহাইড্রেট থেকেই গ্লুকোজ আসে। জাস্ট আপনি পরিমাণ মতো খান। আপনার তো 4 প্লেট 5 প্লেট ভাত খাওয়ার দরকার নেই, 400-500 গ্রাম ভাত খাওয়ার দরকার নেই। আপনি ব্রেকফাস্টে কার্বোহাইড্রেট ইনটেকটা বেশি রাখেন, সাথে প্রোটিন রাখেন, দুপুরে মাইল্ড করে ফেলেন, রাতে আপনি জিরো কার্বে চলে যান, প্রোটিন ভেজিটেবলকে প্রায়োরিটি দেন, ভেজিটেবলও কিছু কার্বোহাইড্রেট থাকে, হেলদি। এটা আমি ডায়াবেটিক পেশেন্টদের করি। সেম নিউট্রিশন অ্যাডভাইস ফর দ্য ইয়াং ডায়াবেটিক পেশেন্ট, বাট ওয়ার্কআউট আমি বলি ডু রেজিস্ট্যান্স ট্রেনিং, জয়েন এ জিম, ডু প্রপার, ট্রাই টু বিল্ড মোর মাসল যত বেশি হবে ইনসুলিন রেজিস্ট্যান্স সেলের সংখ্যা কমে যাবে, ঠিক আছে? সো দেয়ার ইজ এ চান্স, ইফ ইটস টাইপ 2 ডায়াবেটিস, দেয়ার ইজ এ চান্স তোমার ডায়াবেটিসটা হয়তো ঠিক হয়ে যেতে পারে। আচ্ছা, সো দ্যার ইজ এ পসিবিলিটি যে টাইপ 2 ডায়াবেটিস ঠিক হতে পারে, পসিবিলিটি, রাইট? সো ইদানিং অনেক মনে করেন ইয়াং ছেলে মেয়েদেরও কিন্তু ডায়াবেটিক্সের টাইপ 2 ডায়াবেটিক্স হয়। সো how do you think the reason for this? এই সিডেন্টারি লাইফ, ফ্যাটি লিভার, টাইপ 2 ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিক হওয়ার রিজন একটাই, সিডেন্টারি লাইফস্টাইল। And how do you think about the stress that, let's say ধরেন 20 or something মনে করেন বয়েজ অ্যান্ড গার্ল, ওরা মনে করেন let's say পড়াশোনা, রাইট, নেট স্ট্রেস থাকে। এখন মনে করেন আমাদের যে বললাম অনেক লাগে ফুড স্যাচুরেটেড, মানে প্রসেস ফুড স্যাচুরেটেড কালচার, একই সাথে মনে করেন ডেফিনেট রিলেশনশিপ নিয়ে স্ট্রাগলে থাকে। আমি জানি যে আপনি অনেককে ধরেন মেন্টরিংও করেন যারা ধরেন ইয়াং, যারা এগুলা নিয়ে স্ট্রাগল করেন। সো হাউ ডু ইউ থিঙ্ক দিস লাইক এ সিমিলার প্যাটার্ন বিটুইন দিস মনে করেন ইয়াং অ্যাডাল্ট যারা মনে করেন বিভিন্ন মেন্টাল ইমোশনাল জিনিস নিয়ে স্ট্রাগল করে? আচ্ছা, মেন্টাল মানে ইয়াং অ্যাডাল্টদের মেইন, আমি যদি বলি মেইন প্রবলেমটা হচ্ছে যে পেশেন্স কম। হ্যাঁ, ওদের মধ্যে জিনিস কাজ করে, এটা কেন হইলো না, এটা তো মানে অ্যাকসেপ্ট করতে পারতেছি না, এটা কেন আমার সাথে এরকম হইলো। বাট আমি ওদেরকে বলি যে এভাবে চিন্তা কর যে এটা যে হইছে, এটা হওয়ার জন্য আমার নেক্সট কি হবে, আমার লাইফে কি চেঞ্জ আসবে, বা এটা না হইলে কি চেঞ্জ থাকতো, এভাবে চিন্তা করো। আমি বলি যে থিঙ্কিং প্যাটার্নটাকে একটা ফ্লো চার্ট হিসেবে রাখো। মানে ইউনিল্যাটারাল তুমি যদি ডিসঅর্গানাইজ চিন্তাভাবনা করো, তুমি কিন্তু কানেক্ট করতে পারবা না। তুমি যদি ফ্লো চার্ট ম্যানারে চিন্তা করো, তুমি কিন্তু আউটকাম প্রেডিক্ট করতে পারবা, অ্যাটলিস্ট 60% হোক 50% হোক। আমার এই জিনিসটা নষ্ট হয়ে গেল, রিলেশনশিপটা কেন নষ্ট হয়েছে, নষ্ট না হলে কি হইতো, আর কেন নষ্ট হয়েছে, এই কারণে আমাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ। সো এটার জন্য নষ্ট হয়ে গেছে। সো এটা যদি নষ্ট না হতো, এই আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ নিয়ে আমরা প্রোগ্রেস করতাম, কি হইতো ফিউচারে গিয়ে আরও। আপনি যেটা বলতেছেন মনে করেন একটু লং টার্ম মনে করেন চিন্তা করা, মানে মনে করেন এটা লং টার্ম ভিশন রাখা সব কিছু নিয়ে, কারণ আমরা খুব শর্ট টার্ম চিন্তা করি। শর্ট টার্ম, আই থিঙ্ক দ্যাটস দ্য অ্যানাদার রিজন। মনে করেন আমরা খুব তাড়াতাড়ি মনে করেন যখন শুরু করি ওয়ার্কআউট ইয়াং বয়সে, আমরা তাড়াতাড়ি খুব বডি বিল্ড করতে চাই। আমাদের মেইন প্রবলেম হচ্ছে শর্ট টার্ম যে চিন্তা করি, শর্ট টার্ম চিন্তাটা অলওয়েজ ব্যাকওয়ার্ড যায়, মানে উই লিঙ্গার টুয়ার্ডস পাস্ট। আগে তো এরকম হয়েছিল আমার সাথে, আচ্ছা এখন এটা করতেছি, আচ্ছা আগে তো আমি এটা করছিলাম, তখন তো এরকম হয়েছে। সো আমরা কিন্তু সেম জিরো গ্রাউন্ডে আটকা থাকি। রাইট। আমরা এভাবে চিন্তা করা উচিত যে আমাদের আগে করছি হয় নাই, কেন হয় নাই, এই কারণে হয় নাই। আচ্ছা তাহলে আমি এখন এইভাবে শুরু করব, এবার আমি ডিটারমাইন্ড হবে। 1% প্রোগ্রেস হলো, ইটস এ প্রোগ্রেস, ঠিক আছে? এটাই সমস্যা। আমার মনে হয় কি আরেকটা জিনিস হয় রায়ন ভাই, সেটা হচ্ছে যে আমরা না আগে যেহেতু যেই কাজটা একরকমভাবে হচ্ছে সিমিলারভাবে সেম কাজটা করার চেষ্টা করি, রাইট? যে আমার সাথে আগে তো করছি, এখন হচ্ছে না কেন? এবং আমরা যে অলরেডি মনে করেন আমার প্রত্যেক দিনই যে চেঞ্জ হই, হ্যাঁ সব কিছু চেঞ্জের ভিতর আছে। এবং আমি আপনার কথা থেকে যেটা মনে করেন লাগে ডিটেক্ট করলাম, সেটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেন্স কম, রাইট? আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। সো ভাই আপনি মেডিটেশনের কথা বলছিলেন, সো হাউ ডু ইউ মেডিটেট? I meditate sometimes. এখন রেগুলারলি করা হয় না, বাট I used to meditate very extremely a lot. যখন আপনি ইনজুরি থেকে যখন উঠি, যখন প্রিটি মাচ বোঝার চেষ্টা করি। আমার মেইন মেডিটেশনটা হচ্ছে, আমি বলবো যে মেডিটেশনের রেজাল্টসটা পাওয়া স্টার্ট করছি যখন I started blaming myself for my own fault. তাকে জিম বা এনভায়রনমেন্টকে আমি ব্লেম না করে নিজেকে ব্লেম করা যায়। আমি যদি কেয়ারফুল থাকতাম, আমি যদি এভাবে থাকতাম, তাহলে এটা হতো না। আমার একটা জিনিস যখন পারফর্ম করি, আমার দুইটা জিনিসেরই অ্যাবিলিটি থাকে, সাকসেস ফেইলিয়ার, সমান অ্যাবিলিটি থাকে। আমার দোষ আমি ফেইলিয়ারের দিকে গেছি, আমার অ্যাচিভমেন্ট আমি সাকসেসের দিকে গেছি। এই জিনিসগুলো যখন নিজের সাথে তুমি কনফ্রন্টেশনে আসবা, তখনই তোমার মাইন্ড ম্যাচুরিটি বাড়বে।
বলে না যে বয়সের থেকে ম্যাচিওর হয়ে গেছে, এই জিনিসগুলো কিন্তু এভাবেই আসে। হ্যাঁ, এইজ ইজ জাস্ট আ নাম্বার, এটা তোমার সেলুলার চেঞ্জ হয় এটার জন্য এইজিং, বাট মাইন্ডের ইটস ইনফিনিট, ইটস আ ভ্যাস্ট ওশান। একটা ওশানে তুমি একটা বড় জাহাজ ফেললেও ডুবে গেলে হারা যাবে, খুঁজে পাবা না, একটা ছোট কয়েন ফেললেও হারা যাবে। ট্রু, ভেরি ট্রু, ভেরি ডিপ। সো লার্ন টু ম্যাপ দ্য ওশান। হ্যাঁ, ওশানকে ম্যাপ করলে তুমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে পারবা, ঠিক আছে? অ্যাস্ট্রোনমিক্যাল যারা ছিল, সো ভাই মানে আমি যেটা জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মানে আপনাকে কিভাবে ধরেন মেডিটেশন হেল্প করছে ওই টাইমগুলোতে? আচ্ছা, ইট হেল্প মি টু মেক আ ম্যাপ অফ দ্য ওশান। আমার মাইন্ডটাকে আমি বোঝার চেষ্টা করছি যে আমার মাইন্ড কিসে ট্রিগার হয়, এটা কিভাবে কাজ করে, হ্যাঁ, কোন জিনিসটা আমার জন্য ট্রিগারিং ফ্যাক্টর, কোন জিনিসটা আমার জন্য রিল্যাক্সিং ফ্যাক্টর, কোন জিনিসটা করলে আমার মাইন্ডটা স্টেবল থাকতেছে, ওগুলোকে আমি প্রায়োরিটি দেওয়া শুরু করছি। আর ওই যে বললাম না, আই স্টার্ট টেকিং রেসপন্সিবিলিটি ফর মাই ওন অ্যাকশন। যে ভালো অ্যাকশন হোক খারাপ অ্যাকশন হোক, আমি চিল্লাচিল্লি করে ঝগড়া করে ভাঙচুর করছি, এটা আমার দোষ, আচ্ছা, ওর দোষ। সো ইউ স্টার্টেড টেকিং রেসপন্সিবিলিটি অফ ইয়োরসেলফ, আপনি ইনস্টেড অফ ব্লেমিং সামবডি এলস। এক্স্যাক্টলি, তখন আপনার চেঞ্জটা শুরু হয়েছে। আর সবচেয়ে বড় চেঞ্জটা আসছে, আমি বললাম না যে আমার এই ইনজুরি না হলে আমি এখন যে পজিশনে আছি আমি এই পজিশনে থাকতাম না। তো আমার ইনজুরিটাকে আমি ইন এ সেন্স একটা ব্লেসিং হিসেবে নিছি। এই ইনজুরি না হলে প্রবলেম এখন যে যতটুকু আসছে এটা হয়তো হইতো না, ডিফারেন্ট কিছু হইতো, আমি জানি না কি হইতো, বাট ডিফারেন্ট কিছু হইতো। রাইট, আই থিঙ্ক আই হ্যাভ এ সিমিলার স্টোরি। হ্যাঁ, আমার ইনজুরি না হলে আই নেভার বিন মনে করেন কোচ। হ্যাঁ, অলমোস্ট আমরা শেষের দিকে চলে আসছি। আমরা খুব মনে করেন 4-5টা খুব স্মল কোশ্চেন করবো প্রিফার মনে করেন লাস্ট কোশ্চেনের আগে। এবং কোশ্চেনগুলো এরকম, ধরেন আপনাকে যদি বলা হয় যে ধরেন আপনার মোস্ট রেকমেন্ডেড বুকস কি মানুষের জন্য? আচ্ছা, রাইট নাও আমি 2টা বই পড়তেছি, একটা হচ্ছে সাইকোলজি অফ মানি, আর একটা হচ্ছে অ্যাটমিক বুক, আর একটা হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস। অ্যাটমিক হ্যাবিটসটা খুব, আমি বলবো যে খুব জোস একটা বই, খুবই জোস। আরেকটা বই আমি সব ইয়াং অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালদের আমি সাজেস্ট করতে চাই, সেটা হচ্ছে পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড। ঠিক আছে, এটা খুবই খুবই ভালো একটা বই, মানে আই হ্যাভ লার্নড আ লট অফ থিংস ফ্রম দিস বুক। হ্যাঁ, সাবকনশিয়াস মাইন্ডকে বুঝতে পারা খুব বড় জিনিস। হ্যাঁ, মেডিটেশন বা ইউ ডোন্ট নিড টু বি এ মঙ্ক, জাস্ট গ্রো সাম কমন সেন্স, সাম লেভেল অফ ইন্টেলেকচুয়ালিটি। সো আমাদের অ্যাকচুয়াল এক্সিস্টেন্সই সাবকনশিয়াস মাইন্ডে, কনশিয়াস মাইন্ড ইজ জাস্ট আ মানে সফটওয়্যার, হার্ডওয়্যার কিন্তু সাবকনশিয়াস মাইন্ড। সো এইটাই আমি বলবো যে এই 3টা বই খুব ভালো, আমার ফেভারিট বই। অ্যাটমিক হ্যাবিটটা খুব ভালো, জেমস ক্লিয়ারের, রাইট? আই থিঙ্ক আমি পড়ছি এবং মানুষকে আমি রেকমেন্ড করি। ইভেন আমার ওয়ান অফ দ্য মোস্ট গিফটেড বুকস রাইট নাও আমি মানুষকে দিই, বুঝছেন? সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি, আপনার লাইফে সবথেকে বেস্ট ইনভেস্টমেন্ট কি? আমার লাইফে সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট আমি বলবো, আমি যদি বলি জিম, ওয়ার্কআউটস বা ফিটনেসে যা যা এখন পর্যন্ত আমি ইনভেস্ট করছি, ফ্রম শু টু আ ফিট ওয়াচ, ইটস এ গুড ইনভেস্টমেন্ট। অ্যান্ড রাইট নাও আমি এখন যদি বলি যে বিজনেসের ক্ষেত্রে বেস্ট ইনভেস্টমেন্ট start the India apparel. ইন্টারেস্টিং, উইল টক অ্যাবাউট দ্যাট আমার নেক্সট একটা কোশ্চেনে। হ্যাঁ, এখন লাস্ট যেটা জিজ্ঞাসা করতে চাই, লেটস সে আপনি যখন মনে করেন আপনার কাজের ক্ষেত্রে রেগুলার, হ্যাঁ, ডে টু ডে লাইফে আপনি যখন আনফোকাস ফিল করেন, ওভারওয়েলম ফিল করেন, হ্যাঁ, ধরেন ডিমোটিভেট ফিল করেন, তখন আপনি কি করেন, কি স্টেপ নেন যাতে মনে করেন আপনি ফোকাসড হন বা গ্রাউন্ডেড হন? I watch podcast usually. আমি যখন খুব আনফোকাস থাকি বা কোনো কাজ করতে পারতেছি না, মানে আই এম নট ফিলিং ডুইং এনিথিং, বা আই শুড ডু বাট আমি পারতেছি না, ফোকাস একদমই নাই, ইচ্ছাই করতেছে না, I just watch podcast or listen to podcast. I read books. Arnal, I play games, video games. Tell me about playing games. কি গেমস খেলেন? আমি সবসময় একটা স্পেসিফিক জনরার গেম খেলি, যে আরপিজি, রোল প্লেয়িং গেম। এটার বেস্ট জিনিস হচ্ছে যে ফার্স্ট অফ অল স্টোরিটা একটা স্টোরি বেসড গেম, অ্যান্ড আরপিজির অনেকগুলো এন্ডিং থাকে। সো যেটা হয় যে আমার গেম প্লের উপর এন্ডিং স্টোরি ডিসাইড হবে। সো এটা হচ্ছে আমার ইন্টারেক্টিভ একটা গেম। সো আই এনজয় দিস কাইন্ড অফ থিং। ইজ দেয়ার এনি ধরেন বেনিফিট অফ প্লেইং মনে করেন ভিডিও গেমস? হ্যাঁ, তোমার রিজনিং পাওয়ার বাড়ে, কারণ তোমার অ্যাকশনে যেহেতু একটা গেমের প্লট চেঞ্জ হচ্ছে, একটা এন্ডিং চেঞ্জ হচ্ছে, তার মানে তোমার গেম তোমাকে অপশন দিবে
তুমি এটা করবা না ওইটা করবা, সো এই অপশনে তুমি চিন্তা করতে পারবা যে এটা করলে এরকম একটা চেঞ্জ আসবে, একটা পুরো এনভায়রনমেন্টে চেঞ্জ চলে আসতেছে। গেমেও তো ইটস লাইক দেয়ার লাইফ, ভার্চুয়াল লাইফ, সো ওদের লাইফে একটা ইম্প্যাক্ট পড়বে, ক্যারেক্টারের গ্রোথ চেঞ্জ হবে। সো এটাতে তোমার আমি বলবো যে রিজনিংয়ের পাওয়ারটা বাড়ে। আমার ক্ষেত্রে এটা হয়েছে, আমি পার্সোনালি মনে করি। অসাম ভাইয়া। সো আমরা এখন মনে করেন যেটা নিয়ে কথা বলবো, টেল মি অ্যাবাউট ইউর বিজনেস। লাইক আপনি ধরেন আপনি নিউট্রিশন ডিপোর সাথে ইটস বিন অলমোস্ট 2-3 ইয়ার্স, রাইট? রাইট। সো দেখুন অ্যাম্বাসেডার বিষয়ে কাজ করতেছেন, এবং একই সাথে আপনি এনডি অ্যাপ্রিল মনে করেন আপনি কো-ফাউন্ডার, রাইট? সো ভাইয়া আমি ধরেন এই যে টি শার্টটা পরে আছে, ইটস লাইক রিয়েলি অসাম। কারণ আমি কেন বলতেছি, কারণ আমি অনেক কিছু ট্রাই করছি। বাংলাদেশে খুবই কম এরকম প্রোডাক্টস আছে যারা মনে করেন কোয়ালিটি জিনিস তৈরি করছে। সো আপনার এইটা মনে করেন ইনভেস্টমেন্টের মনে করেন আইডিয়া কোথা থেকে আসলো এবং কেন ইন্সপায়ার্ড হলেন? এটার মেইন আমি যদি বলি যে ফার্স্ট স্টেপটা ছিল এরকম, আমরা মানে আমি যেমন নিজে পার্সোনালি স্ট্রাগল করি যে একটা ভালো জিম ওয়্যার যদি আমি কিনি, আন্ডার আর্মার হোক বা জিম শার্ক হোক, বাংলাদেশে তো এগুলো সেল করে না কোনো আউটলেটে, সো আমার ওদের বাইরে থেকে আনতে হয়। একটা টি শার্ট পাওয়ার জন্য আমার কেন 2 মাস 3 মাস ওয়েট করতে, ঠিক আছে? রাইট। অ্যান্ড এইটা যখন হয় তখন করি কি, বাসার আমরা নর্মাল জামা কাপড় পরে করি। দেয়ার ইজ এ রিজন ওয়াই দেয়ার সেপারেট ডিভিশন ফর জিম ক্লোদিং। অ্যাক্টিভওয়্যার কেন থাকে? ফার্স্ট অফ অল তুমি এখন আমি যদি একটা এই নর্মাল কটন টি শার্ট পরে ওয়ার্কআউট করি, ইট উইল আমাদের ওয়েদারে যে সোয়েটিং হয়, এটা সোয়েট অ্যাবজর্ভ করবে। এই সোয়েট থেকে হাজার হাজার ব্যাকটেরিয়া গ্রো করে, স্কিন র্যাশ হইতে শুরু করে তোমার কোল্ড অ্যালার্জি, যার কোল্ড অ্যালার্জি থাকে ফ্রিকোয়েন্টলি তার সাইনোসাইটিস হবে, যার অ্যাজমার প্রবলেম তার অ্যাজমা মানে এক্সাজারেট হয়ে যাবে, তার স্কিন ডিজিজ সবচেয়ে কমন। প্লাস মানে ঘামের গন্ধ হয়ে যায় না, এটা কে পছন্দ করে? সো এই জন্যই অ্যাক্টিভওয়্যারের পারপাসই হচ্ছে এই জিনিসগুলো যাতে আমরা এক্সপিরিয়েন্স না করি ওয়ার্কআউট করার সময়, একটা ইন্টেন্স ওয়ার্কআউট করার। এই জন্য ওদের ফ্যাব্রিকের কোয়ালিটি ডিফারেন্ট হয়, ফ্যাব্রিকে কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। সো এইগুলো চিন্তা করতে করতে একদিন আমি আর আমার যে ফ্রেন্ড সাজিদ, আমরা মানে ওই মেইন বলবো যে ব্রেইন চাইল্ড এই এনডি, অ্যান্ড উই কেম টুগেদার, যেটা হচ্ছে যে বাংলাদেশেই তো গার্মেন্টসের এত বড় একটা বাংলাদেশে তো এগুলো তৈরি হয়, আমরা অ্যালফালিটের যা কাপড় বাংলাদেশেই তৈরি হয়। সো হাউ অ্যাবাউট লাইক উই লাইক ডেভেলপ আ লোকাল ব্র্যান্ড, আমরা নিজেরাই তৈরি করি, আর আমরা নিজেদের জন্যই তৈরি করি। সো আমরা নিজেদের জন্যই তৈরি করা স্টার্ট করছি, যেহেতু আমরা নিজেরাই জিম করি। সো ওইখান থেকে হাউ অ্যাবাউট লাইক লেটস স্টার্ট ইন্ডিয়া অ্যাপারেল। রাইট। এবং আপনারা তো মনে করেন এই সব কিছু আপনারা এইখানেই তৈরি করতেছেন, রাইট? 100% ইন বাংলাদেশ। আচ্ছা। সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ধরেন ফিটনেস ইন্ডাস্ট্রির কথা যদি চিন্তা করেন ভাই, আপনার কি মনে হয় ধরেন এই যে অ্যাপ্রিল ইন্ডাস্ট্রি, ধরেন স্পোর্টস লাইক স্পেসিফিক অ্যাপ্রিল ইন্ডাস্ট্রি, কত অপরচুনিটিস আছে বাংলাদেশে? রাইট নাও দের ইজ আ লট অফ অপরচুনিটিস। হ্যাঁ, ফিটনেস কালচার যেমন বাড়তেছে, মানুষজন আসতেছে। এখন একটা জিনিস দেখবা, তুমি এখন জিমে গেলে একটা বিগিনার স্টেটের মানুষও দেখবে একটা প্রপার জিম গিয়ার পরা। ট্রু, ভেরি ট্রু। যেটা 10 বছর 15 বছর আগে আমরা নর্মাল পুরানো গেঞ্জির হাত কেটে স্লিভলেস ট্যাঙ্ক বানায় যেতাম। হ্যাঁ, এটাই দেখতাম মেজরিটি ক্ষেত্রে। এখন তুমি দেখবা 99% মানুষ প্রপার ফিটনেস অ্যাপারেল, বডি থাকুক না থাকুক, জিমে ফার্স্ট টাইম আসছে, বেশি দিন হয়নি, প্রপার ফিট, টপ টু বটম প্রপার ফিটনেস অ্যাপারেল। এই যে কনসিয়াসনেস, অ্যাওয়ারনেস, মানুষজন জানে এটিকেট, যে কোথায় গেলে কি ধরনের আমার গিয়ার সিলেক্ট করা উচিত, ঠিক আছে? ইটস অলসো চেঞ্জেস আওয়ার স্টেট, রাইট? আমরা যখন জিমে যাই, জিমে অ্যাপারেল পরি, রাইট। একটা জিমের অ্যাপারেলের ফিটিংটাই ওরকম থাকে। জিমের অ্যাপারেলটা ফিটিং, ওই ফিটিংটা নিজেকে দেখলে মনে হয় যে না, আই এম গোয়িং টু ডু সামথিং, আই এম গোয়িং টু ব্রেক সোয়েট, এই ফিলিংটা আসে, ঠিক আছে? এই জন্যই ফিটনেস অ্যাপারেলের মানে গুরুত্ব অনেক বেশি, ইম্পর্টেন্স অনেক বেশি। সো এটাই ইউটিলাইজ হবে, আই এম শিওর ইন নেক্সট 10 years 5 years অনেক আসবে। অ্যান্ড হাউ ডু ইউ থিঙ্ক, আপনি কি ধরেন অ্যাপ্রিল তো তৈরি করতেছেন, ডু ইউ ওয়ান্ট টু গেট ইন টু আদার মনে করেন স্টাফ ইন মানে ইন ফিটনেস ইন্ডাস্ট্রি? আমাদের হ্যাঁ ইচ্ছা আছে ফিউচারে, যেমন অ্যাপারেল ফিটনেস অ্যাক্সেসরিজ, যে শুজ, সক্স, ক্যাপ, হেডওয়্যার, এরকম ইচ্ছা আছে। রাইট। সো ভাই, হাউ ডু ইউ থিঙ্ক অ্যাবাউট বাংলাদেশি ফিটনেস ইন্ডাস্ট্রি অ্যান্ড হোয়ার ইজ ইট মানে হেডিং? ইটস হেডিং ইন দ্য রাইট ডিরেকশন অবভিয়াসলি। বাংলাদেশের ফিটনেস ইন্ডাস্ট্রি অ্যাট দ্য মোমেন্ট ইজ ব্লুমিং। মানে আই এম সো হ্যাপি যে এত মানুষ এখন ইন্টারেস্টেড অ্যাবাউট ফিটনেস। আগে একটা মানে
জিমে শুনলে অনেকে ফাইজলামি করতো, জিমে যাচ্ছ কেন, নায়ক হবা, এই হবা, সেই হবা। নাও পিপল নো দিস ইজ আ ওয়ে অফ লাইফ, দিস ইজ আ লাইফস্টাইল, এভরিওয়ান ইজ এমব্রেসিং ইট। সো আমি বলবো যে মানে আই এম মোর দেন হ্যাপি, মানে আই লাভ পিপলস কামিং টু দ্য জিম, আই লাভ ওয়েন আই সি ইয়াঙ্গার পিপল দে আর চুজিং ফিটনেস লাইফস্টাইল। ঠিক আছে, আমার তখন মনে হয় যে আচ্ছা এই যে আমরা উই ওয়েস্টেড টাইম, উই ইউজ টু ওয়েস্ট টাইম, আমরা কী করতাম, এখন দে আর সো কনসিয়াস অ্যাবাউট দেমসেলফ। সো ইটস এ গুড থিং। এটা ইট উইল লাইক ক্রিয়েট আ ভেরি গুড মাইন্ডসেট অ্যামং দ্য ইয়াং পিপল। ঠিক আছে, রেসপন্সিবল হবে, যে নিজে টেক কেয়ার করতে পারে সে আরও 100টা মানুষের টেক কেয়ার করতে পারবে। ভেরি ট্রু, ভেরি ট্রু, ভেরি ট্রু। অ্যান্ড হাউ ডু ইউ থিঙ্ক অ্যাবাউট, মনে করেন যারা ধরেন নলেজেবল মানুষজন আছে, ট্রেনার আছে, হাউ ডু ইউ থিঙ্ক কোথায় আরও ইম্প্রুভমেন্টের দরকার আছে আরও? মানে ওভারঅল ধরেন আপনি ফিটনেস ইন্ডাস্ট্রি চিন্তা করেন, ডেফিনেটলি জিমের কথা বলতে পারেন, ট্রেনারের কথা বলতে পারেন, লোকেশনের কথা বলতে পারেন। হাউ ডু ইউ থিঙ্ক কী আর ইম্প্রুভমেন্টের সুযোগ আছে এখানে? একটাই ইম্প্রুভমেন্ট দরকার, স্টপ বিং টু কমার্শিয়াল, অ্যাড প্যাশন। তাদের প্রতি তারা দে আর ডুইং অ্যামেজিং স্টাফ, দে আর ডুইং গ্রেট। মানে হু আর টকিং অ্যাবাউট? ট্রেনার, কোচেস, যারা ফিটনেস এনথুজিয়াস্ট, যারা প্রমোট করতেছে, প্যাশন দিয়ে করা উচিত। ইফ ইউ আর নট প্যাশনেট অ্যাবাউট দিস লাইফস্টাইল অ্যান্ড ইউ থিঙ্ক অ্যাবাউট ইন আ কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ, এটা 100% গোল কখনো এক্সিকিউট করতে পারবে না। ঠিক আছে, এটা এমন একটা জিনিস, এখানে প্যাশনের রোলটাই বেশি। রাইট। সো আমি খেয়াল করছি, ধরেন আমাদের যারা সিনিয়র ছিল, এখন অনেকদিন যারা আছে, ডেফিনেটলি আগে কিন্তু এত টাকা পয়সা ছিল না। এখন মনে করেন লাইক আমি দেখি যে জিম দে আর মেকিং এ গুড অ্যামাউন্ট অফ মানি বিকজ প্রচুর জিম। আমার মনে হয় যে কয়দিন পরে ঢাকা শহরকে বলা হবে দ্য সিটি অফ, মনে করেন, জিমনেশিয়ামস। রেস্টুরেন্টের মধ্যে জিম ব্লগার্স আছে, অবশ্যই জিম ব্লগার্স শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় শুরু হবে। আমার মনে হয় যে এখানে মনে করেন আমাদের অনেক রেসপন্সিবিলিটি আছে, যারা মনে করেন আমরা ফিটনেস ইন্ডাস্ট্রি নিয়ে এখানে আসি, কাজ করতেছি। অ্যান্ড লাইক এই জন্য কিন্তু মনে করেন আমাদের পডকাস্ট তৈরি করা, কারণ আমাদের এখানে রাইট নলেজেবল গাই যারা মনে করেন আছে, মনে করেন যে ছেলেরা আছে, মেয়েরা আছে, এদেরকে মনে করেন রিয়েলি আনতে চাই, কথা বলুক। কারণ অনেক সময় কি লাইক আমরা একটা সেপারেট একটা প্ল্যাটফর্ম নিজে থেকে কথা বলি, এবং অ্যানাদার থিং মনে করেন আমি খেয়াল করছি যেটা খুবই দরকার, সেটা হচ্ছে কমিউনিটি বিল্ড করা। আমাদের এখানে মনে করেন ফিটনেস ইন্ডাস্ট্রি এখনও মনে করেন অনেক ধরেন কী বলবো এটারে, অনেক বিচ্ছিন্ন জায়গায় আছে। রাইট। সো এইখানে লেটস সে আমরা যারা মনে করেন পড়াশোনা করছি, ধরেন সার্টিফাইড হয়েছি, আমরা কিন্তু পড়াশোনা করছি বাইরে, ধরেন আমরা কোনো কোর্স নিয়ে পড়াশোনা করছি, বাংলাদেশে কিন্তু এখনও মনে করেন কোনো ইনস্টিটিউশন নাই, কেউ শেখায় না, হয়তো বা কেউ আগে বডি তৈরি করছে, মেবি খুব প্যাশনেট পড়াশোনা করছে, এখন ভালো ট্রেনার হয়েছে। সো এইখানে মনে করেন অনেক সুযোগ আছে। বাট ভাই আমি যখন মনে করেন আপনার মতো মানুষকে দেখি যারা মনে করেন ডক্টর, হ্যাঁ, যারা মনে করেন ফিটনেস ইন্ডাস্ট্রি আসে, কাজ করে, আই ফিল সো মনে করেন ইন্সপায়ারিং ইন এ ওয়ে। কারণ হচ্ছে আমরা আগের কিন্তু কোনো ডক্টরদের দেখতাম না, লেটস সে তারা ফিটনেস নিয়ে কথা বলে, তারা বলে হেলদি থাকো, খাওয়া দাওয়া করো, ঘুমাও। বাট যে ডক্টররা এক্সারসাইজ করে, দে থিঙ্ক ডিফারেন্টলি। রাইট। সো আপনি যখন মনে করেন আপনার ধরেন আপনার সেগমেন্টে দেখেন, ধরেন আপনার ইন্ডাস্ট্রিতে, ধরেন মেডিকেল ইন্ডাস্ট্রি, ধরেন হ্যাঁ ইন্ডাস্ট্রি বলবো না, ধরেন আপনার সেক্টরে, হ্যাঁ, সো আপনি যেমন ডক্টররা কিন্তু প্রচুর ব্যস্ত মানুষ, রাইট, তারা কিন্তু টাইম বের করে এক্সারসাইজ করতে চায় না। আমার লাস্ট কোশ্চেন ভাই আপনার কাছে এটা হবে, লেটস সে কোনো ডক্টর, লেটস সে ইফ সামওয়ান ইজ এ ডক্টর অ্যান্ড সে বুঝতে পারছে তাকে মানুষকে টেক কেয়ার করতে হয়, কারণ নিজেকেও টেক কেয়ার করতে হবে কিন্তু, হ্যাঁ, সো সেইখানে সে কিভাবে শুরু করতে পারে, কারণ তার টাইমের কিন্তু অনেক রেস্ট্রিকশন আছে। সেকেন্ড হচ্ছে কি, একজন ডক্টরের কেন এক্সারসাইজ করা ইম্পর্টেন্ট? আগে মানে একটা খুব মানে পপুলার একটা টার্ম আছে, সেটা হচ্ছে ডক্টরস আর দ্য ওয়ার্স্ট পেশেন্ট। হ্যাঁ, এটা আমি বলবো যে ইটস জাস্ট বিকজ দ্য ওয়ে উই লাইক উই আর এডুকেটেড থ্রু আউট দ্য মেডিকেল কলেজ, ইট ওয়াজ ইন আ সেন্স রং কি আমাদেরকে সারা জীবনই এমন একটা মাইন্ডসেট ডেভেলপ করানো হয়েছে যে আমাদের পড়তেই হবে, কাজ করতে হবে, পড়তে হবে। That's it. We have to sacrifice our whole everything for betterment of human health and everything. It's not true. আমি এখন অনেক ট্রাস্ট মি, এখন এত ডক্টররা জিমে আসতেছে যে আমরা যে জিমে দেখবো অ্যাটলিস্ট এভরিডে 2-3টা ডক্টর দেখবা। রাইট। হ্যাঁ, সো এটার রিজন হচ্ছে যে মাইন্ডসেট চেঞ্জ হয়েছে। এই যে এখন ডক্টররা জিমে আসতেছে, এইটা কিন্তু
30-40 বছর আগে থেকে বিদেশের ওয়েস্টার্ন মানে ইউএসএ বলো ইউরোপ বলো কান্ট্রিতে ডক্টররা রেগুলার বেসিসে কোনো না কোনো স্পোর্টসের সাথে ইনভলভ, গলফ খেলে, টেনিস খেলে, ফুটবল খেলে, ওয়ার্কআউট করে, দে গো ফর রান এভরিডে। এটা তাদের রুটিন একটা লাইফস্টাইল, বিকজ তারা ফিটনেসটাকে লাইফস্টাইল হিসেবেই দেখে, ঠিক আছে, এটা তারা ক্যারিয়ার হিসেবে দেখে না। সো ওরা জানে এই ইফ ইউ স্টে অ্যাক্টিভ ইউ উইল স্টে ইউর লাইফ উইল বি ডিজিজ ফ্রি। আর আমাদের এখানে ডক্টররা হচ্ছে যে আসলে এত বেশি ওয়ার্কলোড নেয়। হ্যাঁ, একটা মানুষ 24 আওয়ার্স ইজ আ ভেরি লং টাইম, অনেক কাজই করতে পারে, বাট তুমি যদি ডিসঅর্গানাইজড ওয়েতে করো তোমার মনে হবে যে 24 আওয়ার্স পুরোটাই তোমার কাজ করতে লাগতেছে। তুমি যদি রুটিন লাইফস্টাইল লিড করো 24 আওয়ার্সে তুমি যে কাজ এখন করতে সারাদিন লাগে ওইটা তো পারবাই, তাতে তুমি অনেক কিছুই করতে পারবে। তো আমাদের ডক্টরদের কোনো রুটিন লাইফস্টাইল নাই, মেজরিটি ডক্টর। আমরা সকালে উঠে কাজ করে বাসায় এসে বসে থাকি, আবার কাজ করি, অনেকে আবার নাইট ডিউটি করে। আমিও নাইট ডিউটি করছি, বাট আমি কিন্তু ওয়ার্কআউট কন্টিনিউ রাখছি। সো এটাই বললাম না যে জিনিসটা আমাদেরকে এমনভাবে সেট করতে হবে যে এই ফিটনেস লাইফস্টাইলটা আমাদের রেগুলার লাইফস্টাইল চারপাশেই যাতে থাকে, ঠিক আছে। এটাকে সেপারেট এন্টিটি হিসেবে চিন্তা করা যাবে না। আমরা সেপারেট এন্টিটি হিসেবে চিন্তা করলে এটা মেনটেন করতে পারবো না। সো এটাই আমি বলেছি। আমি অনেক ডক্টর আমার থেকে প্ল্যান নেয়, ওয়ার্কআউটের নেয়, অনেক ডক্টরাই আমার সাথে কথা বলে। একটা জিনিসই বলেছে, একটা রুটিন লাইফস্টাইল লিড করেন, বেসিক রুটিন লাইফস্টাইল। সো দেখবেন 24 আওয়ার্স ইজ এ ভেরি লং টাইম। রাইট। সো ভাইয়া, বিফোর ফিনিশিং দিস মনে করেন এপিসোড, আমি জানতে চাই যে ধরেন কেউ যদি আপনার সাথে অনলাইনে রিচ করতে চাই, হ্যাঁ, আপনাকে কোথায় খুঁজে পাবে? আমার একটা ওই যে কনসালটেশন পেজ আছে ডক্টর রায়হান শাহিদুল্লাহ, ওইখানে নক করলে আমি ওইখানে রিপ্লাই দিই। এটা কি মনে করেন ফেসবুক পেজ? ফেসবুক আর ইনস্টাগ্রামে আমার যে নর্মাল আমার পার্সোনাল যে পেজটা, ওইখানেও আমাকে রিচ করতে পারে, মানে আই রিপ্লাই অল দ্য টাইম কেউ নক করলে। সো ফেসবুক অর ইনস্টাগ্রাম। অসম। সো আপনারা যদি ধরেন ব্রায়ান ভাইয়ের কনসালটেশন লাগে, রান্দার সাথে কথা বলতে চান, প্লিজ রিচ আউট টু হিম। ইজ অ্যান অ্যামেজিং গাই, আই ক্যান ভাউচ ফর হিম। অ্যান্ড ব্রায়ান ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। We want to do this again and again and again. Inshallah. কারণ this is the long term মনে করেন ভিশন যে I want to do this, I'll bring people here and আপনার সাথে আমার গল্প শেষ হয় নাই। হ্যাঁ, আমাদের আরো অনেক কিছু নিয়ে কথা বলার সুযোগ আছে, অনেক টপিক। আমি বললাম ইটস হিউজ, দ্য টপিক ইজ সো ভ্যাস্ট। হ্যাঁ, এত মাল্টি ডাইমেনশনাল, এটার কোনো শেষ নাই। Like we can talk forever. Right. So Bhaiya, thank you so much for coming, and pleasure. Let's do this again sometime. Inshallah. Thank you, Britto. Thank you for inviting me over to your podcast. It's a great pleasure. Yeah, thank you, Bhaiya. Thank you.